বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 13ই ডিসেম্বর 2025 আমাদের লিখিত ব্যাচের ফৌজদারি কার্যবিধির ক্লাস শুরু করতে যাচ্ছে এবং আজকে আমরা আলোচনা করব 22 নম্বর পেজ বের করেন এবং 6 নম্বর প্রশ্ন এটা আলোচনা করব। আম, যেখানে আলোচনা করা হয়েছে 6-এর ক নম্বর প্রশ্নটা দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর ও নালিশ কি, সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখে আলোচনা করুন। তারপর লেখছে যে প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে। তো প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর আসলে কি? একটা ফৌজদারি মামলা উম, দুই জায়গায় দায়ের করা যায়। একটা হচ্ছে থানা, আর একটা হচ্ছে কোর্টে। ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতে। তো থানায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যে মামলার সূচনা হয়, থানায় থানায় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে যে মামলার সূচনা হয় তাকে বলা হয় এফআইআর, নাকি? অপরদিকে থানায় যদি আমল অযোগ্য অপরাধ হয় এরকম তথ্য যদি জানান, তাহলে যে মামলার সূচনা হয় সেটাকে বলে হচ্ছে কি জানেন? জিডি। এখন যদি কেউ বলেন যে স্যার, আমলযোগ্য আমল অযোগ্য কি, এটা তো বুঝি না। আমলযোগ্য আমল অযোগ্য অপরাধ সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে তৃতীয় কলামে। দ্বিতীয় তফসিলে তৃতীয় কলাম, যেখানে বলা হয়েছে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। আর পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট মানে হলো পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে। এটা হলো আমলযোগ্য। যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, কোন কোন অপরাধ, এটা তৃতীয় কলামে বলা আছে, সেটা হচ্ছে আমল যোগ্য। আর যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে না, পুলিশ মে নট অর শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, সেটাকে বলা হয় আমল অযোগ্য। এটা হচ্ছে আইনের ভাষা। যদি আপনারা কেউ জিজ্ঞাসা করে যে আমলযোগ্য অপরাধ কাকে বলে বা ধর্তব্য বলে ধর্তব্য, আর আমল অযোগ্য হলো অধর্তব্য অপরাধ কাকে বলে, তাহলে বলতে হবে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে এই কথা আছে। আর আইনের ভাষা ব্যতীত যদি এমনি আমি আপনাদের বোঝাইতে যাই, সেটা হচ্ছে যে যে সকল অপরাধ গুরুতর প্রকৃতির, যেটা মানে কঠিন অপরাধ, যেটা সাজা বেশি, সেটা হলো আমলযোগ্য। আর যেটা ছোটখাটো অপরাধ সেটাকে আমল ছোট অপরাধ এ হলো কথা। এখন থানায় আপনি যখন একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়ে গেছে এই বিষয়ে যখন থানায় জানালেন, থানা এটা রেকর্ড করবে এফআইআর হিসেবে। আর যেটা ছোটখাটো অপরাধ সংঘটিত হয়েছে আপনি থানায় জানালেন, তখন আর এটা এফআইআর হবে না, তখন এটা হবে কি, জিডি। এগুলো প্রাথমিক কথা, দ্বারা টারা সারা এমনি বোঝানো। আর নালিশ কাকে বলে? নালিশ হলো যে আপনি গেছেন, আম, থানায় না গিয়ে আপনি কোর্টে গেছেন। কোর্টে গিয়ে আপনি আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, যাই হোক না কেন, কোর্টে বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা দায়ের করেন সেটাকে বলা হয় নালিশি মামলা। এটারও বলে কমপ্লেইন রেজিস্টার্ড কেস। তো কোর্টে আমলযোগ্য বা আমল অযোগ্য যেদিকেই হন না, যেদিকেই যান না কেন, মামলা কি হবে? আমল মানে কমপ্লেইন রেজিস্টার্ড কেস, নালিশি মামলা। আর থানায় কিন্তু আমলযোগ্যর ক্ষেত্রে একরকম, আমল অযোগ্যের ক্ষেত্রে একরকম। জি। তো এই হলো প্রাথমিক ধারণা দিলাম। এখন আমরা একটু উত্তরপত্রে আসি। দেখেন প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশ কি। প্রথমে দেখেন ফৌজদারি মামলা ফৌজদারি মামলা দুইভাবে দায়ের করা যায়, তথা থানায় এজাহার দাখিল বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে, আদালতে নালিশি দরখাস্তের মাধ্যমে। এখন এজাহারের আর প্রাথমিক তথ্য বিবরণী মাধ্যমে, অর্থাৎ ধরেন আপনার আশেপাশে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, তো এই অপরাধ সংগঠিত হলে আপনি, যদি এটা আমলযোগ্য অপরাধ হয়, তাহলে থানায় যে আপনি জানালেন, লিখিত বা মৌখিক যেভাবেই জানান না কেন, এটা বলে এজাহার। মানে এজাহার হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো দরখাস্ত। অপরাধ সংঘটিত হয়েছে এটা সম্পর্কে আপনি লিখিত আকারে নিয়ে গেছেন থানায়, এজাহার। মৌখিক ভাবে বলছেন, উনি লিখে নিছে, এটাও কি এজাহার। এজাহারে শুধু স্বাক্ষর করে এজাহারকারী বা যিনি এজাহারটা দায়ের করতে গেছেন তিনি। এজাহারের তথ্যাবলী
যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্য বলে বিশ্বাস করবে, কি বলেন, সত্য। সত্য বলে বিশ্বাস করবে, এজাহারের তথ্যগুলি যখন সত্য বলে বিশ্বাস করবে, তখন তিনি ওই এজাহারটাকে থানায় যে একটা নির্দিষ্ট বই আছে, একটা রেজিস্টার আছে, সেখানে লিপিবদ্ধ করবে। তখন এজাহারটা হয়ে যাবে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এই এফআইআর সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায়। কত ধারায়? 154 ধারায়। একটু শুনতে হবে। প্রথমে থাকে এজাহার। প্রথমে থাকে কি? এজাহার। এজাহার। এজাহার কি মৌখিক না লিখিত? মৌখিক। মৌখিক বা লিখিত দুই। লিখিত উভয়, নাকি? এজাহার যখন রেকর্ড হবে হয়ে যাবে কি? এফআইআর। এফআইআর, নাকি? এফআইআর। এই এফআইআর যখন রেকর্ড হয়ে গেল, তখন এই এফআইআরটাকে বলা হয় এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। এফআইআর আর এক নাম কি? পুলিশ পিএস কেস বা পুলিশ স্টেশন কেস। কেস। বুঝছেন? তো এফআইআরটা 24 ঘন্টার মধ্যে চলে যাবে জিআরও অফিসে, ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে গিয়ে দেখবেন জিআরও অফিস আছে, জেনারেল রেজিস্ট্রার অফিস। ঠিক আছে? সো ওখানে গিয়ে জিআরও অফিসের যে নিবন্ধন বই আছে, এফআইআরটা যখন জিআরও অফিসে গিয়ে ওখানে গিয়ে রেকর্ড হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে জেনারেল রেজিস্টার্ড কেস বা জিআর কেস। কি কেস? জিআর কেস। অর্থাৎ এই জিআর কেসের উৎপত্তি হচ্ছে কোথা থেকে? থানা থেকে। এজাহার থেকে। এজাহার থেকে। এজাহারের পরে হচ্ছে এফআইআর বা পুলিশ স্টেশন কেস, তারপরে এটা হয়ে যাচ্ছে কি কেস? জিআর কেস। জিআর কেস। বুঝেন কিনা? তো জিআর কেস একটু একটু আলোচনা শুনেন আর কি। জিআর কেস হিসেবে এটা চলতেছে যখন ম্যাজিস্ট্রেট আদালতে, আমলি আদালতে থাকবে, হত্যা মামলা হোক যে মামলা হোক, যতদিন কগনিজেন্স কোর্টে থাকবে ততদিন এটা জিআর কেসই থাকবে। হিসেবেই থাকবে। মানে যদি বলেন স্যার কগনিজেন্স কোর্ট কি, যতদিন পর্যন্ত পুলিশ রিপোর্ট দাখিল না করতেছে ততদিন এটা কগনিজেন্স কোর্টে থাকবে, তখন এর নাম থেকে কি? জিআর কেস। জিআর কেস। যখন পুলিশ প্রতিবেদন দাখিল করবে, করবে। পুলিশ প্রতিবেদন দাখিল করবে, তখন তো হয় ম্যাজিস্ট্রেট আদালতে বদলি হবে, না এই খুনের মামলা হইলে কোথায়? দায়রা আদালতের কাছে বদলি। দায়রা আদালতে একটা মানে অপ্রাসঙ্গিক কথা, বাট আপনাদের জানা দরকার, প্র্যাকটিক্যালি গেলে বুঝতেন যে দায়রা আদালতে যে মামলাই যাক না কেন, দায়রা আদালতে জিআর কেস গেলেও ওইটার নাম আর জিআর কেস থাকে না। দায়রা আদালতে গেলে নাম হয়ে যায় সেশনস কেস, দায়রা মামলা নাম্বার এত। বুঝছেন? সেশনস কেস। দায়রা আদালতে গেলেই ওটার নাম হয়ে যায় সেশন কেস। বাট ম্যাজিস্ট্রেটের কাছে গেলে এটাই থাকে, জিআর থাকে। জিআর কেসই থাকে। ওই রায়ের আগ পর্যন্ত জিআর, ম্যাজিস্ট্রেট আদালতে জিআর কেসই থাকে, কিন্তু দায়রা আদালতে গেলে আলাদা নাম হয়ে যাবে কি? সেশন কেস। বুঝতে পারছেন? ওই শেয়ার দায়রা আদালতে শেয়ার মামলা গেলেও সেশন কেস আলাদা নাম্বার পড়বে, আর ওই জিআর মামলা গেলেও আলাদা নাম্বার পড়বে। এ হলো কাহিনী, উৎপত্তি। এখন আশা করি এফআইআর, জিআর, এজাহার বুঝতে পারছেন? বুঝতেন নাই? হ্যাঁ, আমলযোগ্যর ক্ষেত্রে। আর আমল অযোগ্যের ক্ষেত্রে তো আপনি প্রথমে জিডি হলো, জিডির পরে কোর্টে, জিডির যখন আমল অযোগ্যর ক্ষেত্রে কোর্টে গেলেন, এটা হলো জিডি, সাধারণ ডায়েরি, নাকি? 155 ধারায়, সেকশন 155। আর জিআর এর ক্ষেত্রে হলো সেকশন কত? 154। সরি, এফআইআর এর ক্ষেত্রে 154। জিডির ক্ষেত্রে পুলিশ তো বিনা পরোয়ানায় তদন্ত, বিনা অনুমতিতে তদন্ত করতে পারবে না, তখন পাঠাইছে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে তদন্ত করতে পারবে। ঠিক আছে? ম্যাজিস্ট্রেট অনুমতি দিলে তদন্ত করতে পারবে। এবং ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে যে মামলার সূচনা হলো, এই মামলাটারে বলে নন জিআর। কি বলেন? অর্থাৎ আমলযোগ্য অপরাধের তথ্য যদি আপনি থানায় যেয়ে দেন, তখন থানা কর্তৃপক্ষ 155 ধারা অনুসারে ফৌজদারি কার্যবিধির এটারে সাধারণ ডায়েরি, জিডি হিসেবে রেকর্ড করবে এবং আপনারে পাঠাই দিবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়, তাহলে পুলিশ এই মামলার তদন্ত করতে পারবে, তখন এটা রেকর্ড হয়ে গেল নন জিআর মামলা হিসেবে। বুঝছেন? তাহলে জিআর এর ক্ষেত্রে হলো সিআরপিসির 154, আর নন জিআর এর ক্ষেত্রে সিআরপিসির 155। জিআর এর আদি পুরুষ হচ্ছে এফআইআর, এফআইআর এর আদি পুরুষ হচ্ছে এজাহার, আর নন জিআর এর আদি পুরুষ কি? জিডি বা নন এফআইআর। বুঝতে পারছেন? তো এখন এটা বুঝলেন। এখন
তাহলে নালিশি দরখাস্ত তো বললাম যে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, আমি একটু প্রাথমিকভাবে বলে নিচ্ছি যে আপনি থানায় গেলেন, অনেক সময় রাজনৈতিক কারণে বা নানাবিধ কারণে থানায় মামলা রেকর্ড করে না, হোক সে জিআর হোক সে নন জিআর। তো থানায় যখন মামলা নিচ্ছে না বা শুরুতেই আপনি থানায় যেতে চাচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে কোথায়? আদালতে। আদালতে আর আদালতে এভাবে নালিশি দরখাস্তের মাধ্যমে যে মামলার সূচনা হয় সেটাকে কি বলে? কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা নালিশি মামলা বা সিআর কেস। আচ্ছা, ধন্যবাদ। বিস্তারিত একটু বুঝাইলাম। এই যে দেখেন, তো থানায় ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারা এবং 155 ধারায় বর্ণিত হয়েছে। আর আদালতে নালিশি দরখাস্ত দায়ের সম্পর্কে কত ধারা? 200 ধারায় বর্ণিত হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি যে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যদি আপনাদের এই পিআরবি, যারা যারা লিখিত পরীক্ষার্থী, পিআরবি এর বিধি 243 অনুযায়ী পিআরবি যদি মনে না থাকে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল মনে না থাকলে লিখবেন পুলিশ প্রবিধান অনুযায়ী। যদি পুলিশ প্রবিধানের 243 বিধি মনেও না থাকে, তাহলে কি লিখবেন? পুলিশ প্রবিধানের 243 বিধি অনুযায়ী। পিআরবি মনে। হ্যাঁ। আমলযোগ্য অপরাধের বিষয়ে যে সংবাদটি গোল দিবেন সর্বপ্রথম থানায় আসে, সেই সংবাদই এফআইআর বলে গণ্য হবে। মানে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সর্বপ্রথম যে সংবাদটা থানায় আসে, হুম, কি বলেন? হুম। সর্বপ্রথম যে সংবাদটা থানায় আসে সেটা কি হিসেবে গণ্য হবে? এফআইআর হিসেবে গণ্য হবে। ফৌজদারি কার্যবিধি এর ধারা 154 অনুযায়ী কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, কোন কার নিকট বলেন? ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারে কি বলে? ওসি বলে, অফিসার ইনচার্জ। ওসি। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখে নেবেন। মানে ওনার কাছে যদি মৌখিক সংবাদ দেয়, তাহলে উনি কি নেবেন? লিখে নেবেন। লিখে নেবেন। অথবা তার নির্দেশ ক্রমে তা লিখিত হবে। হবে এবং সংবাদদাতাকে সেটা পড়ে শোনাতে হবে। সংবাদদাতারা সেটা কি করতে হবে? পড়ে শোনাতে হবে। এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত ভাবে লিখিত এরূপ প্রত্যেকটি সংবাদ তা প্রদানকারী ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হবে। যেটা লিখিত সেটা তো আর আলাদা করে লেখার প্রয়োজন নেই, সেটা লিখা মানে কর্তৃক স্বাক্ষরিত হবে। এবং সারমর্ম উক্ত কর্মকর্তা কর্তৃক এই বিষয়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ করবে। এই বইটারে বলে বিপি 27 ফর্ম। কি বলেন? বিপি 27, অর্থাৎ বিপি 27 ফর্মে যখন রেকর্ড করবে তখন সেটা হয়ে যাবে কি? এফআইআর। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি যে এফআইআর এর প্রধান বৈশিষ্ট্যগুলো। আপনারা এখান থেকে যারা লিখিত পরীক্ষার, আমি আশা করি সবাই ভাইবা দিবেন, যারা ভাইবা দিবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো লাগবে। পরীক্ষায় জিজ্ঞেস করে এজাহার কি, এফআইআর কি, এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি, জিআর কি, পুলিশ স্টেশন কেস কি, তখন যদি পার্থক্য না বুঝাইতে পারেন আর তো সমস্যা। দেখেন, তাহলে এফআইআর এর বৈশিষ্ট্যগুলো কি কি? এখন আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, বোঝার স্বার্থে বিথিকা দেখেন, এতক্ষণ ধরে যা পড়লাম সেটাই হলো এফআইআর এর বৈশিষ্ট্য। মানে কিভাবে এফআইআর দায়ের করতে হয় পুলিশ অফিসারের নিকট, প্রথম বৈশিষ্ট্য। এফআইআর এজাহারের ভিত্তিতে দায়ের করা হয় নাকি? তারপরে এফআইআর সম্পর্কে আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 154 ধারায়। এফআইআর অবশ্যই কি মামলা সম্পর্কে হবে? আমল যোগ্য। So, এরকম অনেক যা যা পড়লাম সেগুলাই আপনার এফআইআর এর বৈশিষ্ট্য। এই যে দেখেন, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দাখিল করা হয় নাকি? সেগুলো তো আসলে মুখস্থ করার কিছু নাই। যদি আপনি একটা জিনিস ভয় পান যে আল্লাহ কত লেখা আমি কেমনে পারবো, তাইলে কিন্তু ভয়ই পেতে হবে। আর যদি এটা টেকনিক্যালি বোঝেন তাইলে কিন্তু জিনিসটা সহজ। দেখেন, আমলযোগ্য অপরাধের সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি, এই যে দেখছেন, আমলযোগ্য অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি এফআইআর দায়ের করতে পারে। জানে মানে কি? ধরেন বিথিকা বিশ্বাস যাচ্ছিল, এমন সময় দেখলেন যে রাস্তায় এক পক্ষ আর এক পক্ষের সাথে মারামারি করতেছে। এখন যারা মারামারি করতেছে তারা ওই কেউ না, মানে তাদের কেউ না বিথিকা বিশ্বাস, বাট তবুও বিথিকা বিশ্বাস এই জায়গায় কি করতে পারবে? উনি এফআইআর করতে পারবে। এফআইআর দাখিল করতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। এফআইআর হলো সরকার কর্তৃক নির্ধারিত ফর্ম, যা বিপি ফর্ম বা বাংলাদেশ পুলিশ ফর্ম নামে পরিচিত। কি ফর্ম নামে পরিচিত বলেন? বিপি ফর্ম। বিপি মানে কি? বাংলাদেশ পুলিশ। বিপি মানে হচ্ছে বাংলাদেশ পুলিশ। তো এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে থানার পুলিশ কর্মকর্তার কাছে শপথ করতে হয় না। দেখেন, এফআইআর এর ক্ষেত্রে
সংবাদদাতাকে থানার কার কাছে শপথ করতে হয় না, পুলিশ। পুলিশ কর্মকর্তার কাছে শপথ করতে হয় না। মানে যখন আমি কোর্টে যাব তখন এই শপথের ব্যাপার স্যাপার আসে, পুলিশের কাছে কখনোই শপথ করা লাগে না, তাতে সেটা এফআইআর হোক আর পরবর্তীতে অন্য কোনো কার্যক্রম হোক না কেন। এফআইআর সংবাদদাতা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকতে হয়। ও আরেকটা কথা বলা হয় নাই তখন, এটা প্রিলিতে লাগে, লিখিততে এত গুরুত্বপূর্ণ না। যখন এজাহার হয়, এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র এজাহারকারী, আর এজাহারটা যখন এফআইআর হিসেবে রেকর্ড হয়ে যায় তখন সে জায়গা এজাহারকারীও করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও। করে। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, এফআইআর এর মাধ্যমে দাখিলকৃত মামলা জিআর, জেনারেল রেজিস্ট্রার নামে পরিচিত। এই জায়গায় টিআর, রেজিস্ট্রারের পরে একটা ইডি যোগ করে জেনারেল রেজিস্টার্ড হবে, রেজিস্টার্ড, একটা ইডি যোগ হবে, জেনারেল স্টার্ট। রেজিস্টার্ড মামলা নামে পরিচিত। তারপরে দেখেন, এফআইআর মাধ্যমে মামলা রুজু করে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারে ইত্যাদি। এফআইআর মাধ্যমে যে মামলাটা দায়ের হলো সেই মামলা তদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই, জানেন তো। অনুমতি ছাড়া। আর এই যে যে অনুমতি ছাড়া যে তদন্ত করে, আপনাদের জানার স্বার্থে বলতেছি, এটা হলো 156 ধারা। কত ধারা? 156 ধারা। মানে এফআইআর রেকর্ড করে 154-তে, বাট তদন্ত শুরু করে 156-তে। এবার আমরা চলে আসি যে এফআইআর এর গুরুত্ব এবং ব্যবহার। এফআইআর এর গুরুত্ব এবং ব্যবহার, আপনার কি মনে হয় এফআইআর এর কি গুরুত্ব থাকতে পারে? মানে এফআইআর এর প্রথম যে কোনো জিনিস, শুনেন, আপনি আপনি যে কোনো জিনিস এখন থেকে পড়তে গেলে কখনো মুখস্থ করবেন না। মানে মুখস্থ আপনি করেন, বাট বুঝে মুখস্থ করেন। বুঝে, হ্যাঁ। ওই জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি যদি না বুঝে মুখস্থ করি, ওই জিনিস কিন্তু আমার মনে থাকবে থাকবে না। যখন আপনি বুঝে পড়বেন, পরবর্তীতে ভুলে গেলেও দেখার সাথে সাথে মনে পড়বে। সো এফআইআর এর গুরুত্ব এবং ব্যবহার। এফআইআর কেন করে? এফআইআর এর গুরুত্ব এই কারণে, এফআইআর এর মাধ্যমে একটা মামলার কি হয়, সূচনা হয়। হয়। এবং এফআইআর হচ্ছে সর্বপ্রথম সংবাদ, সর্বপ্রথম সংবাদ। সো এই কারণে এফআইআর এর গুরুত্ব অত্যাধিক। আছে। এই যে দেখেন, এফআইআর কোন অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব কি, অত্যাধিক। অত্যাধিক। যেমন এফআইআর ফৌজদারি মামলার কি, ভিত্তি। ভিত্তি। এটা হলো বেস। বিল্ডিং এ যেরকম যে পাইলিং করতেছেন, ভিত। ভিত্তি। ভিত করে। হ্যাঁ, এফআইআর এর উপর ভিত্তি করে মামলার তদন্ত কি হয়, শুরু হয়। একটা মামলার তদন্ত শুরু হয় এফআইআর এর উপর ভিত্তি করে। কোনো অপরাধের তদন্ত হতে বিচারে আসা পর্যন্ত যে সময় ব্যয় হয়, এর মধ্যে কিছু তথ্য ভুল হওয়া, ভুলে যাওয়া স্বাভাবিক। এক্ষেত্রে এফআইআর এর গুরুত্ব অনেক। আর আপনি এফআইআর দায়ের করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত পারা যায়। কারণ যত দেরি হবে তত আপনার ওই তথ্যর বিভ্রাট ঘটবে, মানে ওই জায়গা নতুন কোনো কিছু ভুল ভ্রান্তি এই জায়গা ঢুকতে পারে। জি। তারপরে আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করার জন্য এফআইআর ব্যবহার করা হয়, এটা তো আমরা জানি নাকি। অবশ্যই কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। এফআইআর ব্যবহার করে আদালত ঘটনার প্রথম বিবরণ জানতে পারে, বুঝতে পারছেন, ইত্যাদি। লাস্টে একটা কি, ইত্যাদি। তাহলে আমার এফআইআর এর গুরুত্ব, ব্যবহার আমি জানলাম। এখন যেটা এখানে পরেও পড়বো আমরা, সমস্যা নাই, বাট আপনাদের সর্বশেষ পরীক্ষায় এখানে সবাই লিখিত পরীক্ষা দিয়েছেন, সর্বশেষ লিখিত পরীক্ষা এসেছে, ওই সমস্যা আমরা পড়বো, বাট একটু ধারণা দিচ্ছি। ধরেন একটা ঘটনা বিষয়ে একাধিক এফআইআর হয়েছে। গতদিন ধরেন আম, একজন নেতাকে, ওই ইনকিলাব মঞ্চের একজন নেতাকে, ওসমান হাদি সাহেবকে গুলি করছে একজন। তো উনার ওই ঘটনার উপর ভিত্তি করে ধরেন 3টে এফআইআর হয়েছে। উদাহরণ বোঝানোর জন্য বলতেছে, 3টে এফআইআর হয়েছে। তাহলে এ জায়গায় প্রাধান্য পাবে কোনটা? প্রথম। যদি একই ঘটনার উপর ভিত্তি করে একাধিক এফআইআর হয়, তাহলে প্রাধান্য পাবে হচ্ছে প্রথমটা। প্রথমটা। আর বাদ বাকি গুলা হবে হচ্ছে 161, মানে পুলিশের নিকট রেকর্ডকৃত জবানবন্দি। ঘটনা সম্পর্কে যারা জানে, তারা যা বিবৃতি দেয়, সেটা হচ্ছে কি 161। সামনে আমরা পড়বো। তাহলে একাধিক ঘটনা, মানে একটা ঘটনার উপর ভিত্তি করে যদি একাধিক এফআইআর হয়, তাহলে এফআইআর হিসেবে রেকর্ড হবে কোনটা, প্রথমটা। এটা উচ্চ আদালতের নজির আছে। আর বাদ বাকি গুলো কি হবে, 160। এখন কথা আছে, কথাটা হলো, এটাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি, যদি ঘটনা আলাদা আলাদা হয়, তাহলে আবার দেখা গেল যে আগের ঘটনার সাথে এই ঘটনার মিল নাই, মিল নেই, তাহলে তখন পরেরটাও এফআইআর হিসেবে কি হবে, গণ্য হবে। গণ্য। তো আপাতত আমরা যখন ওই সমস্যাটা পড়বো তখন ওটা বিস্তারিত আলোচনা করব। আমরা এফআইআর সম্পর্কে ইনশাল্লাহ একটা বিস্তারিত ধারণা পেলাম। এখন আমরা চলে আসি নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট। যদি আপনার কমপ্লেইন্ট বানান না থাকে, দয়া করে ভুল লিখতে ইংরেজি যাবেন না। লেখলামই নাই। দেখেন,
নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট। দেখেন, আমি এই যে ইংরেজি জানা অবশ্যই ভালো, অবশ্যই আমাদের জানতে হবে, কিন্তু ইংরেজি না জানলে যে আপনার কিছুই হবে না বিষয়টা তা না। আমরাই ইংরেজির উপর বেশি গুরুত্ব দেই, যারা দুর্বল তারা অন্যের উপর নির্ভর করে। চাইনা আলারা কিন্তু কোনো কিছু ধার ধারে না, জানেন? চাইনা আলারা ইংরেজি না জানলে আমার কোনো সমস্যা নাই, তারা প্রযুক্তি নিয়ে করে। আর ইংরেজি চাইনা যে জানে, ওরা যখন কোথাও বক্তৃতা দিচ্ছে, ও ইংরেজি জানলেও ইংরেজিতে বক্তৃতা দিবে না। পরে দেখা গেল মঞ্চ থেকে নামে আপনার সাথে ইংরেজিতে কথা বলতেছে, কিন্তু ওই জায়গায় ওরা চাইনিজেই বক্তব্য দিবে, কারণ ওরা চায় যে ইংরেজির উপরে আমাদের চাইনিজ প্রাধান্য পাক। বুঝতে পারছেন? এই যে ধরেন আপনারা দেখবেন, বাঙালি আমরা একজন একটা ইংরেজি ভুল বললে আমরা হাসাহাসি করি, বা ও তো ইংরেজি জানে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেখবেন সে কথা বলে একজন অনুবাদকের সাহায্যে, মানে তার একজন প্রশ্ন করতেছে, সে মানে সেও ফ্লুয়েন্টলি ইংরেজি জানে না। তো এই জায়গা না জানলে নরেন্দ্র মোদী সাহেব, উনিও ভালোভাবে ইংরেজি জানে না, তাহলে ইংরেজি না জানা কোনো সমস্যা না, কিন্তু আমার চেষ্টা করে যেতে হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 এর 4-1 জ অনুযায়ী নালিশ কমপ্লেইন্ট বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট, এই যে দেখেন, কার নিকট? ম্যাজিস্ট্রেট নিকট মৌখিক, আন্ডারলাইন করেন, মৌখিক অথবা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে, এটা ইম্পর্টেন্ট, জ্ঞাত বা অজ্ঞাত, কি বলেন? জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংগঠিত করেছে। এটা ইম্পর্টেন্ট যে আপনি মনে রাখবেন যে মানে নালিশি দরখাস্ত বলেন, এফআইআর বলেন, এটা জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও করা যায়, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও করা যায়। এখন আপনি বলতে পারেন যে স্যার, যারে চিনি না তার বিরুদ্ধে আবার কিভাবে মামলা করব? কেন? আপনার বাসা চুরি করতে আসছে, 5 জন চুরি করছে, কাউরেই চিনেন না, তাহলে এফআইআর কি হবে? অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে। এই যে রাজনৈতিক যে মামলাগুলো হয়েছে, 200-500 যার যার ঠিকানা পাইছে, আহ, আসামি তো দিছে, লাস্টে বলছে অজ্ঞাত আরো কয়েকশো আছে, কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। সো নালিশি মামলার ক্ষেত্রে পুলিশ রিপোর্ট কিন্তু কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে নালিশ বলা যাবে। বুঝছেন? এই শর্তগুলো যদি পূরণ হয়, তাহলে মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে কি বলা যাবে? নালিশ বলা যাবে। তাহলে নালিশের ক্ষেত্রে আমরা যদি দেখি, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দিতে হবে, ফৌজদারি কার্যবিধি বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে, অপরাধটি কোনো চেনা বা অচেনা ব্যক্তি করতে পারে, এটি অবশ্যই কি হবে না? পুলিশ রিপোর্ট হবে না। তারপরে দেখেন, যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানাতে পারে। যে কোনো ব্যক্তি, এটা আগের মতোই, মানে এমন না যে যার বাড়ি চুরি হয়েছে তারই মামলা করা লাগবে, তার লাগবে, তার প্রতিবেশীও মামলা করতে পারে, যে যদি সে ঘটনা সম্পর্কে জানে, ঘটনা সম্পর্কে যে কালকে যদি সন্তুষ্ট হয়, ঘটনা সম্পর্কে যদি অবহিত হয় নাকি। আচ্ছা দেখেন, অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবে? শপথ। ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ আমলে নিতে পারেন, বা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করতে পারেন, বা বিষয়টি তদন্ত করার জন্য আদেশ দিতে পারে। সো ম্যাজিস্ট্রেট কি করবে না না করবে ওনার ব্যাপার, উনি অনেক ক্ষমতা ওনার আছে, সেটা আমরা পরে, বাট উনি তদন্তের নির্দেশ দিতে পারে, আমলে নিতে পারে, খারিজ করতে পারে, বা অন্য অন্য কিছু করতে পারে। সো আমরা এখন চলে আসি নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য। দেখেন, আমলযোগ্য, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশ দায়ের করা যায়। কি কি অপরাধ? আমলযোগ্য আর আমল অযোগ্য। অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত করতে পারে। অপরাধ সম্পর্কে যারা জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। নালিশ বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে করতে হয়। কার কাছে? বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, নালিশি দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারীকে বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ গ্রহণ করতে হয়। কি করতে হয়? শপথ। ওই যে কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। তারপরে নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। যদিও এখানে লেখা আছে মৌখিক বা লিখিত, বাট অ্যাকচুয়ালি প্র্যাকটিসে মৌখিক আর এখন নাই, প্র্যাকটিসে এখন লিখিতই আছে। বাট আইনে যেহেতু বিধান আছে, এমন যা বিশেষ পরিস্থিতিতে উনি মৌখিক নালিশও নিতে পারে। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে। নালিশি মামলার ক্ষেত্রে যদি তদন্ত করতেই হয়, তাহলে অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটের। নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা
কমপ্লেইন রেজিস্টার্ড মামলা নামে পরিচিত, এবং নালিশি দরখাস্তের মাধ্যমে যে মামলার সূচনা হয় সেটাকে বলে কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা সিআর মামলা। বুঝছেন? এখন আমরা চলে আসি নালিশি দরখাস্তের ব্যবহার বা গুরুত্ব। ব্যবহার, গুরুত্ব এগুলো সব আপনাদের জানা কথা। ব্যবহার যদি আসি, যে কোনো ব্যক্তি যখন আমলযোগ্য অপরাধ সংগঠন করে সেক্ষেত্রে এজাহার বা প্রাথমিক তথ্যের মাধ্যমে ব্যবহার করে, অথবা আমল অযোগ্য কোনো অপরাধ সংগঠন করলে জিডি এর মাধ্যমে থানাতে মামলা দায়ের করা হয়। কিন্তু থানা যখন মামলা গ্রহণ করে না বা গ্রহণ না করার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি বা অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা দায়ের করতে পারেন। এখন আপনারা কি মনে করেন যে সবসময় কি নালিশি মামলা করতে হলে কি আগে থানায় যাওয়া লাগবে? থানায় ব্যর্থ হলে তারপর নালিশি মামলা করতে হবে? না, সব জায়গায় নালিশি মামলা থানায় না গিয়ে সরাসরি কোর্টে এসেও করা যায়। যায়। এমন না যে বাধ্যতামূলক থানা থেকে ব্যর্থ হলেই নালিশি মামলা করা যায়, সরাসরি আপনি থানা কোর্টে করতে পারেন। এটা একটা। আর একটা হলো যে কিছু কিছু মামলা আছে, এই মামলাগুলো নালিশি মামলাই হয়, এগুলো কখনো জিয়ার মামলা হয় না। ধরেন চেকের মামলা, এগুলো কখনো জিআর ফরম্যাটে, জিআর মামলা। চেক ডিভিশনের মামলা কখনো জিআর মামলা হয় না। হবে না। কি মামলা হবে? সিআর মামলা। যৌতুক নিরোধ আইনের অধীন যৌতুক আদান প্রদান, যৌতুক আদান প্রদান, এটাও কি মামলা হবে? সিআর মামলা হবে। এটা কখনো জিআর মামলা হয় না। আচ্ছা, এখন আমরা চলে আসি নালিশি দরখাস্তের গুরুত্ব। নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও সিআর কেস সম্পূর্ণ মামলাটি সম্পন্ন হয়ে থাকে নালিশের উপর ভিত্তি করে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। অর্থাৎ নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও অ্যাকচুয়ালি একটা মামলা সূচনা হয় কিসের মাধ্যমে? নালিশের মাধ্যমে। যখন কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা দায়ের করতে পারে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারেন। নালিশের মাধ্যমে আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় মামলাই দায়ের করা যায়, ইত্যাদি ইত্যাদি। মানে একটা ঠিক করে নেন, নালিশের মাধ্যমে আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় মামলাই দায়ের করা যায়। পাইছেন? এই জিনিসগুলা আমরা প্রথমে একবার পড়ছি, সো একবার পড়লেও আবার পড়তেছি, তার মানে এই না যে এটা আমাদের পুরাতন ক্লাস। না, ওই কথার সাথে কি এই কথার মিল আছে? আপনি মিলাইতে পারবেন ওই কথায় যে কথা বলছিলাম এই কথার সাথে কিন্তু এই কথার মিল নাই, মানে হ্যাঁ। তো এজন্য, এবং এটা আপনাদের সুবিধার্থে, যেহেতু আমি নতুন নোট দিছি এই কারণে দেখেন। তো আমাদের পরের অংশ, এবং আপনারা আর একটা কথা বলি, ভবিষ্যতে কি হবে না না হবে, লিখিত রেজাল্ট কবে দিবে না না দিবে সেটা তো পরের বিষয়। কষ্ট আছে মনে, তাও জানি। আপনারা চেষ্টা করবেন প্রতিদিনের পড়া প্রতিদিন গিয়ে করতে পড়ায় ফেলার, তাহলে দেখবেন যে আপনার একটা কার্যকর প্রস্তুতি হয়েছে। এবং আমি একটা কথা বলি, যারা লিখিত পরীক্ষা শেষ পর্যন্ত দিবেন, আমাদের কিন্তু পরীক্ষার অনেক আগে কোর্স শেষ হয়ে যাবে, বুঝেন কিনা? কিন্তু আমরা ওই সময়টাতে খালি বারবার কি দিব? পরীক্ষা দিব, পরীক্ষা বারবার দিব, হ্যাঁ। রিভিশন আর পরীক্ষা, যাতে পরীক্ষা দিতে দিতে আপনি প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারেন, হ্যাঁ। যাতে লেখাটা চালু হয়। এটা মেইনলি হলো, এটা হচ্ছে কারণ। দেখেন, তাহলে আমরা চলে আসি যে এফআইআর এর তথ্য কি প্রকৃত সাক্ষ্য, বাড়তি টাকায় সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কিনা? সাবস্ট্যান্টিভ এভিডেন্স বা প্রকৃত সাক্ষ্যর আর এক নাম হচ্ছে মূল সাক্ষ্য বা মৌলিক সাক্ষ্য। সাবস্ট্যান্টিভ এভিডেন্সের আর এক নাম কি? মূল সাক্ষ্য বা মৌলিক সাক্ষ্য। এখন পড়বো পরে, আগে আমার কথা শুনেন। এফআইআর কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স কিনা? সাবস্ট্যান্টিভ এভিডেন্স মানে হলো যে সাক্ষ্যের উপর ভিত্তি করে, শুধুমাত্র সেই সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজা দিতে পারবে কিনা। যদি সেই সাক্ষ্যের উপর ভিত্তি করে সাজা দিতে পারে, তাহলে সেটাকে বলে সাবস্ট্যান্টিভ এভিডেন্স। বুঝছেন? একটা মামলায় যে সাক্ষ্যের উপর ভিত্তি করে সরাসরি রায় দিতে পারে, সেটারে কি বলে? সাবস্ট্যান্টিভ এভিডেন্স। সরাসরি ধরেন, যখন একটা মামলা দায়ের করে বাদীকে ওই মামলাটা সাক্ষ্য প্রদানের মাধ্যমে প্রমাণ করতে হয়। এফআইআর করুক আর সিআর মামলা করুক, যাই করুক না কেন, ওই মামলায় নির্দিষ্ট সংখ্যক সাক্ষী থাকে। সাক্ষীরা এসে আদালতে সাক্ষ্য দেয়, জবানবন্দি দেয়, প্রতিপক্ষরা সাক্ষীরে কি করে? জেরা করে। এই যে যে সাক্ষীরা সাক্ষ্য দিচ্ছে আর প্রতিপক্ষরে জেরা করতেছে, একটা মামলার এইটুকুই হলো সাবস্ট্যান্টিভ এভিডেন্স। মানে সাক্ষীদের সাক্ষ্যই কি সাবস্ট্যান্টিভ এভিডেন্স, আর বাদ বাকি যা আছে সব হলো করবোরেটিভ এভিডেন্স, মানে হলো সমর্থনমূলক সাক্ষ্য। বাদ বাকি যা আছে, মানে এফআইআর থাকতে পারে,
পুলিশ কর্তৃক 161 ধারা জবানবন্দি হইতে পারে, ম্যাজিস্ট্রেট কর্তৃক 164 ধারা রেকর্ডকৃত জবানবন্দি বা দোষ স্বীকার হতে পারে, এক্সপার্ট ওপিনিয়ন হতে পারে, এই যে ডাইং ডিক্লারেশন হতে পারে, এই যে বাদ বাকি একটা মামলা অন্যান্য যা আছে সবকিছু কি করবোরেটিভ এভিডেন্স বা সমর্থনমূলক সাক্ষ্য বা অনুসমর্থন প্রকৃতির সাক্ষ্য। এখন যদি বলেন স্যার সাবস্টেন্টিভ এভিডেন্স তো বুঝলাম, কিন্তু করবোরেটিভ এভিডেন্স অনুসমর্থন সাক্ষ্য এটা কি? এটা কি মেইন সাক্ষ্য তো সাক্ষীরা যে সাক্ষ্য দিচ্ছে সেইটা। এই সাক্ষীদের সাক্ষ্যের সাথে যদি এফআইআর এর মিল থাকে, মিল থাকে, হ্যাঁ। সাক্ষীদের সাক্ষ্যের সাথে যদি ডাইং ডিক্লারেশনের মিল মিল থাকে, থাকে। সাক্ষীদের সাক্ষ্যের সাথে যদি 161 এর মিল মিল থাকে, থাকে। সাক্ষীদের সাক্ষ্যের সাথে যদি 164 এর মিল থাকে, থাকে। তাহলে এই জিনিসগুলো সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। বুঝতে পারছেন? কিন্তু সাক্ষীদের সাক্ষ্যের সাথে এফআইআর এর মিল নাই, সাক্ষীদের সাক্ষ্যের সাথে নালিশি দরখাস্তের মিল নাই, সাক্ষীদের সাক্ষ্যের সাথে 164 এর মিল নাই, তাহলে তো ওই মামলায় আদালত বাদী পক্ষে কোনো রায় দিবে না। তার মানে ওই জায়গায় সন্দেহের বাসা বাঁধছে, সন্দেহ বাসা বাঁধছে, এই জায়গায় সাক্ষীদের সাক্ষ্যের সাথে ওইসব জিনিসের কোনো কি নাই। স্যার একটু বলেন তো স্যার, সাবস্টেন্টিভ আসলে সরাসরি সাক্ষ্যের মাধ্যমে যে বিচার হয়। আগে কথা শোনেন, তারপরে লেখেন। আগেতেই যদি না, শোনার আগেতেই কলম নিয়ে বসে থাকেন। হ্যাঁ ওইটুকু। সাবস্টেন্টিভ এভিডেন্স মনে করবেন যে জিনিস খাই আপনার পেট ভরে। দুপুরবেলা বাসায় গিয়ে যাদের আপনাদের বেশি খিদা লাগে সে সময় কিন্তু এই চানাচুর মুড়ি খেলি পেট ভরবে না, যাই কি খাইতে হবে? ভাড়া। ভাত না খাইলে কিন্তু পেট ভরবে না। এই ভাত হলো সাবস্টেন্টিভ এভিডেন্স। আর এই যে সালাদ বলেন, তারপরে এই যে চানাচুর রুটি বলেন, ভারতে দেখে গেলে পাঁপড় চাটনি খাই, এগুলো হলো কি করবোরেটিভ, এগুলো সমর্থনমূলক। মানে এগুলো হলো মূল খাবারের সাথে আমার থাকলে ভালো, তাহলে ভালো লাগে। বুঝতে পারছেন? কিন্তু এইগুলোর শুধুমাত্র এগুলো খাইয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। বুঝতে পারছেন? তাহলে একটা মামলায় যার উপর ভিত্তি করে রায় দেওয়া যায় সেটারই বলে সাবস্টেন্টিভ এভিডেন্স, যেমন এরকম সাক্ষীরা এসে সাক্ষ্য দেয়। আর একটা মামলায় যার উপর ভিত্তি করে সরাসরি রায় দেওয়া যায় না, বাট ওইগুলা বিবেচনায় নেওয়া হয়, সেটারে কি বলে? অনুসমর্থন সাক্ষ্য বা করবোরেটিভ এভিডেন্স। তো এফআইআর, যদিও এফআইআর এর মাধ্যমে একটা মামলার সূচনা হয়, বাট এফআইআর অ্যাকচুয়ালি সাবস্টেন্টিভ এভিডেন্স না। না। কারণ আপনি এফআইআর যা করছেন ওইটা দেখেই কিন্তু আদালত রায় দেবে না। দিবে না। ওটার উপরে নিতে হবে। সাক্ষ্য প্রমাণ হাজির করবে, সাক্ষ্য প্রমাণ নিবে, তারপরে হলো রায়। হ্যাঁ। তো এই কারণে এফআইআর কিন্তু কোনো সাবস্টেন্টিভ এভিডেন্স আপনার আগে বুঝতে হবে। অনেকে না বুঝে মুখস্থ করেন যে সাবস্টেন্টিভ এভিডেন্স না, সাবস্টেন্টিভ এভিডেন্স না। বাট যদি বলেন যে সাবস্টেন্টিভ এভিডেন্স দেন, না একটু বুঝাই বলো দি, তাহলে কিন্তু মুখ দিয়ে কিন্তু বেরোবে না। এখন আমরা একটু আরিফ সাহেবরে জিজ্ঞেস করি, আপনি কি সাবস্টেন্টিভ এভিডেন্স বুঝছেন? একটু বলি তাহলে স্যার। বলেন বলেন। স্যার, এই যে যে এভিডেন্সের কথা বললেন স্যার, হুম এটি আছে, আমি একটা মামলা করলাম। হুম এই মামলায় যে সাক্ষীদের নাম আনলাম, মানে ওই মূল মামলায় এজাহারে, এই 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 সাক্ষীরা যখন ওই মামলায় সাক্ষী দেবে, হুম হ্যাঁ, ওইটা হবে হচ্ছে মূল সাক্ষ্য। তো কি হয়েছে বলেন। সাবস্টেন্টিভ এভিডেন্স। হুম আর এরপরে দেখা গেল যে এই এই সাক্ষীর পরে দেখা গেল যদি বিচার বিচারে সমস্যা হয় বা বিচারে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে এরকম হতে পারে যে অন্য অন্য যে সমর্থনমূলক সাক্ষ্য আছে, যেমন ডাইং ডিক্লারেশন, তদন্ত, আরো অনেক যে সাক্ষীগুলো হয়, এইগুলো সমর্থনমূলক সাক্ষ্যের উপরে নির্ভর করে অনেক সব বিচার হতে পারে। অর্থাৎ আমরা ওই মামলায় যে সাক্ষীগুলো আছে ওই সাক্ষী হচ্ছে মূল সাক্ষ্য। আর মূল সাক্ষ্যর উপর নির্ভর করে যদি বিচার কার্য না হয়, তাহলে অনেক সময় আছে এই আপনার সমর্থনমূলক সাক্ষ্যের উপরও বিচার কার্য হতে পারে। তো স্যার, না, আপনার কথা পুরোপুরি সঠিক না। না। মূল সাক্ষ্যের সাথে যদি মিল না মিল থাকে। থাকে, মিল থাকতে হবে। দেখে হলো রায় দেওয়া হয়, তো ওইগুলো হলো করবোরেটিভ এভিডেন্স। বাট অ্যাকচুয়ালি বিচার করবে কিন্তু মূল সাক্ষীর উপর নির্ভর করে। ভিত্তি করে। যাই হোক, যদি ওর তো সাথে ওর মিল থাকে তাহলে হবে, হ্যাঁ, মিল না থাকলে হবে না। সো দেখেন, এজাহার বা এফআইআর কোনো মৌলিক বা স্বতন্ত্র প্রমাণ নয়। ইভেন এজাহার বা এফআইআর তো পরের কথা, যে নালিশি দরখাস্ত সেটাও কি মূল সাক্ষ্য না। এবং এটিকে প্রসিকিউশন মামলার যাবতীয় তথ্যের ভান্ডার বলা যাবে না। সাক্ষ্য আইনের 145 এবং 153 ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ডন
বা সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়। হয়। সাক্ষ্য আইনের 145 আর 155 এই দুইটা ধারায় কি আছে একটু বলি শুনেন। সাক্ষ্য আইনের 145 বলছে, যিনি পূর্বে একটা মামলা শুরুর সময় যিনি লিখিত কোনো বিবৃতি দিল, ধরেন এজাহার করলো, এজাহারকারী বা সংবাদদাতা তাকে কিন্তু আবার আদালতে এসে কি করতে হবে, একসময় চার্জ গঠনের পর সাক্ষ্য দিতে দিতে হবে। হবে। এখন সাক্ষ্য দিতে এসে দেখা গেল সে এজাহার করছে, এজাহারে লিখছে এক কথা, বলছে আর ওই জায়গা জেরার সময় বলতেছে আর এক কথা। তখন এই 145 ধারায় আসামি পক্ষের আইনজীবী আদালতে বলবে যে ইওর অনার, এই যে দেখেন তার বক্তব্য পরস্পর বিরোধী, বিরোধী। সে এজাহারে বলছে এক কথা, এক কথা, আর এই জায়গা জেরার সময় বলতেছে আরেক কথা। আর এক কথা। বুঝছেন? এটা হলো 145। 45 আর 155 বলবে যে ইওর অনার, দেখেন পূর্ববর্তী সাক্ষ্যের সাথে বর্তমান সাক্ষ্যের কি নাই, মিল নাই। মিল নাই, তাহলে সে বিশ্বাসের অযোগ্য। অযোগ্য। সাক্ষ্য আইনের 155 ধারা আছে ইমপেচিং ক্রেডিট অফ উইটনেস, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন মানে একজন সাক্ষী বিশ্বাসের যোগ্য নয়। আগে ছিল 4টা ক্ষেত্র, বর্তমানে আছে 3টা। তাহলে পূর্ববর্তী বিবৃতি সম্পর্কে জেরা করতেছে 145, আর পূর্ববর্তী বিবৃতি বিশ্বাসের অযোগ্য অযোগ্য। এটা বলতেছে সাক্ষ্য আইনের 155 কত 3। তিন। অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য এটি ব্যবহার করা যাবে না। মানে যে এফআইআর করছে শুধুমাত্র তারই বলতে পারেন যে এফআইআর এর সাথে তার কথার মিল নাই, কিন্তু অন্য সাক্ষীরা বলতে পারেন না যে এফআইআর এর সাথে তোমার কথার তো মিল নাই। আচ্ছা, রাষ্ট্রপক্ষের মামলা মূল্যায়নের সময় অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে এজাহার বিবেচনা করতে হবে। যখন এজাহারের বক্তব্যের সঙ্গে আসামিদের বক্তব্য সাংঘর্ষিক বা ভিন্নরূপ হয়, তখন আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার সময় ওইসব সাংঘর্ষিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। সো উপযুক্ত আলোচনা হতে বলা যায়। আর একটা কথা বলি, এখন থেকে আমাদের যে লিখিত ক্লাস, এটা যারা আপনারা আমরা যারা অ্যাডমিট হব, যারা ভর্তি হব, ইউটিউবে এই ক্লাসগুলো শুধু আপনারাই দেখতে পারবেন, বাইরের আর কেউ দেখতে পারবে না। আজকে থেকে রেস্ট্রিক্টেড। ওই প্রিলি ক্লাস দেখা যাবে, লিখিত ক্লাস শুধু আপনারাই, বাইরের আর কেউ দেখা যাবে না। এই লিঙ্ক এমন ভাবে শেয়ার করা হবে, যারা গ্রুপে আছে, যারা অ্যাডমিশন নিছে, তারা পারবে, আর কেউ পারবে না। এই আর কি। দেখেন, উপযুক্ত হতে আলোচনা হতে বলা যায়, এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, অর্থাৎ এটি নিজে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। সংবাদদাতার বক্তব্যকে সমর্থন বা অসঙ্গতি প্রমাণ করার জন্য এটি ব্যবহার করা হয়। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোনো অভিযুক্তকে দণ্ড দেওয়া যায় না। তাহলে উচ্চ আদালতের যে নজির আছে, নজির সাহেব কি বলছে, যে শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে সাজা দেওয়া যাবে না, এজাহারের সাথে কি থাকতে হবে, অন্যান্য সাক্ষ্য থাকতে হবে। বোঝা গেল বিথিকা? সাবস্টেন্টিভ এভিডেন্স বুঝছেন? হুম স্যার, 145 ধারা হলো পূর্ববর্তী যে সাক্ষ্য দিছে সেই সাক্ষ্যের উপর মিল, আর 155 ধারা হলো পূর্ববর্তী সাক্ষ্যের উপর মিল নাই, নাকি জানি। এই তো ক্যারাবেরা হয়ে গেছে। হ্যাঁ। নূরজাহান মুন্নি বলেন দি, 145 সাক্ষ্য আইনের আর 155 বুঝেন কিনা? 145 আছে যে সাক্ষ্যের সাথে, মানে এজাহার আছে সাক্ষ্যটা দিল, হুম ওই সাক্ষ্যর সাথে যদি উম, মূল মামলা যখন সে আবার সাক্ষ্য দিতে গেল তখন যদি মিল না থাকে, হুম সেক্ষেত্রে এজাহারে এজাহারে যেটা বলছে যদি যেটা আবার সাক্ষীর সময় যেটা বললো যে ওটা মিল মিল দেখা না যাচ্ছে। থাকে তখন আর 45-এ 55 55 তিনে। বলছে হচ্ছে অভিশংসন, মানে উম, মিল না, এটা যেটা সাক্ষ্য আছে ওটাও যেটা সেটাই মানে অন্য সাক্ষ্য হচ্ছে, এটার মধ্যে কোনো মিল নাই, ওটা নিয়ে যদি কোনো দ্বিমত পোষণ হয় সেটা হচ্ছে 155। দেখেন, পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করতেছে, পরস্পর বিরোধিতা দেখাচ্ছে, যে রোনার সে এফআইআর এ বলছিল এই কথা, আর জেরাই বলতেছে উল্টা কথা। উল্টো কথা। এটা হলো 145। হ্যাঁ। আর উল্টা কথা বলছে বলে সে বিশ্বাসের অযোগ্য, এটা বলে 155 বুঝছেন? সে আগের এফআইআর এর সাথে বর্তমানের কথার মিল নাই, এটা 145। আর মিল নাই এ কারণেই সে বিশ্বাসের অযোগ্য, এটা হলো 155। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এখন দেখেন, এফআইআর যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, এখন কথা হলো যে এফআইআর কি কোনোদিনই স্বতন্ত্র সাক্ষ্য হবে না? হয়। হবে। কখন হয় সেটা আমরা একটু দেখি। যে যদি এজাহারকারী যদি এজাহার দায়ের করার পর মারা যান, মানে যিনি এজাহারকারী তিনি এজাহার দায়ের, মানে যিনি ধরেন যিনি ভিকটিম তিনি সরাসরি এজাহার দায়ের করছিল এবং এজাহার দায়ের করার পর মারা যান, তাহলে ওই এজাহার মৃত্যুকালীন ঘোষণা হিসেবে স্বতন্ত্র সাক্ষ্য বলে গ্রহণযোগ্য হবে। এখন যদি বলেন স্যার মৃত্যুকালীন ঘোষণা কি,
মৃত্যুকালীন ঘোষণা হলো সাক্ষ্য আইনের 32-এর এক ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দেয় সেটারই কি বলে? মৃত্যুকালীন ঘোষণা। সংবাদদাতা জীবিত থাকলে তার সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। সংবাদদাতা মারা গেলে তখন তা এজাহার সাক্ষ্য আইনের 32-এর এক ধারা অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা হিসেবে কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে যখন কি হয়, এজাহার যখন ডাইং ডিক্লারেশন হয় তখন সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে গণ্য হতে পারে বা স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গণ্য হতে পারে। তাও একেবারেই যে ডাইং ডিক্লারেশন হলে এই যে কোর্ট একেবারে মানে অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছে বিষয়টা, তা না। দেখতে হবে যে ডাইং ডিক্লারেশন হলেও সেটা ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে আলাদা পড়বো, যে ডাইং ডিক্লারেশনের ক্ষেত্রে অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের মিল আছে কিনা, বা ডাইং ডিক্লারেশন সে কয়বার দিছে, একবারে দেখা গেল আয়োর কাছে দিছে আর একবার দিছে ডাক্তারের কাছে, এবং আয়োর কাছে বলছে যে কিরাসিন দিয়ে মারছে, ডাক্তারের কাছে বলছে ডিজেল দিয়ে মারছে, তাহলে তার বক্তব্য কি? দুই প্রকারের হয়ে গেল। সো তখন আবার এটা কি বিশ্বাসের? সো সেটা ওখানকার বিষয়বস্তু আপাতত আমার মনে রাখতে হবে যে এফআইআর স্বতন্ত্র সাক্ষ্য হতে পারে কখন? যদি এটা মৃত্যুকালীন ঘোষণা। তো এই যে আমরা এতক্ষণ ধরে পড়লাম, কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের জিজ্ঞাসা করতে পারেন। সমর্থনমূলক তো 144, তাই না? কিসের সমর্থনমূলক 144? 45 যদি বাইসে যায়। ও ও সরি, 57 বাস এগুলো 57 কিসের 157 বলেন? সাক্ষ্য আইনের। সাক্ষ্য আইনে 157, তা তো দরকার নেই জায়গা, খালি খালি ওই ওই প্রসঙ্গ টানেন কে? উনি টানছে, আমি টানছি স্যার, দাদা টানছে। আপনার কথা সব না দিয়ে বিটিকা থাকতে পারছিল, দোষটা ওনার সপ্তাহে ঢোকেন কেন? দেখাই বিরোধ। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন? প্লিজ, তাহলে আমরা পরবর্তী টপিকে চলে আসি। আচ্ছা দেখেন, পরের অংশ হলো 6-এর খ, সেটা হলো যে এজাহারের ভিত্তিতে ও নালিশি দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। এটা অ্যাকচুয়ালি এজাহারের ভিত্তিতে যে মামলা শুরু হয়েছে আর নালিশি দরখাস্তের ভিত্তিতে যে মামলা শুরু হয়েছে, দুই মামলার কি চাইছে? পার্থক্য। পার্থক্য কিসের মাধ্যমে? এজাহারের ভিত্তিতে আর নালিশি দরখাস্তের ভিত্তিতে, এই দুই মামলার কি জানতে চাইছে? পার্থক্য। সো অবলিক দিয়ে লেখা আছে জিআর এবং সিআর মামলার পার্থক্য। জিআর এবং সিআর মামলার পার্থক্য। তো আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি, দেখি আরিফ সাহেব, এই গণেশ সাহেব বলেন যে জিআর মামলা আর সিআর মামলা কাকে বলে? হ্যাঁ, মেন না। নেনে আপনি পারে হইছে। কোর্টে কার কাছে করে বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে। আচ্ছা, তারপরে আর জিআর? আর জিআর মামলা থানায় কখন করে একটু বিস্তারিত বলেন। থানায় করলেই কি জিআর হয়ে যায়? না, সেটুকু একটু বিস্তারিত বলেন, গণেশ বলেন। কোনো আমূলযোগ্য অপরাধের সম্পর্কে যদি ইজাহার ইজাহার করে, তখন ওইটা যখন বলেন, ওটা যখন করা রেকর্ড করা, হ্যাঁ রেকর্ড করলে কি হবে? ওই মামলাটা যখন আমার কোর্টে পাঠায় থানা থেকে কেজিআর মামলা, না না, এফআইআর থেকে জেনারেল রেজিস্ট্রার গ্যাপ আছে। আরে স্যার এবার না আগে হলো এজাহার, তারপর হলো এফআইআর। এফআইআর এর আর এক নাম পুলিশ স্টেশন কেস। পুলিশ স্টেশন কেস যখন জিআর অফিসে গিয়ে ওনাদের যে ডায়েরি আছে, বই আছে, সেখানে রেকর্ড হয়ে যাচ্ছে, তখন এটা যাচ্ছে জিআর কেস। বুঝছেন?
কি বিথিকা কি অপমানিত বোধ করছেন? না, স্যার। আচ্ছা, প্রতিদিন স্যার। তো তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এজাহার ও নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য বা জিআর সিআর মামলার পার্থক্য, মূল জিনিস কিন্তু একই। সো এখানে দেখেন, এবং পার্থক্য লেখা, আমি তো মনে করি যে যে কোনো জিনিসের পার্থক্য লেখা সবচেয়ে সহজ জিনিস। এটা মুখস্থ করার প্রয়োজন হয় না, ভেবে ভেবে লেখা যায়। দেখেন, এখন বুঝতে যায় যদি আবার 4 ঘন্টা পার হয়ে যায় তাহলে আবার সমস্যা। দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য। প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশি দরখাস্তের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো বিদ্যমান। 1 নাম্বার দেখেন, দাখিলকরণ। প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার থানায় দাখিল করতে হবে নাকি? অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিল করতে হয় কার কাছে? এখতিয়ার সম্পন্ন আদালতের কাছে। দায়েরের কারণ, কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি থানায় দিলে কোনো ব্যক্তি থানায় সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টারে তা লিপিবদ্ধ করবেন। অন্যদিকে আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সম্পর্কে আইনজীবীর মাধ্যমে অপরাধের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে অপরাধ সংগঠনের স্থান, প্রকৃতি, তারিখ, সময়, আসামির নাম ও ঠিকানা, সাক্ষীদের নাম ও ঠিকানা, প্রার্থিত প্রতিকার ইত্যাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দাখিল করা হয়। তারপরে যদি দেখেন শপথ গ্রহণ, জিয়ার মামলায় শপথ গ্রহণ করা লাগে না, কিন্তু সিয়ার মামলায় শপথ গ্রহণ করা লাগে। সো এটা আর পড়লাম না। তারপর দেখেন পরিচিতি। পরিচিতি, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহারের মাধ্যমে যে মামলার উদ্ভব হয়, উদ্ভব, এটা একটা ভ আছে, বেশি ভটা কেটে দেন। যে মামলার উদ্ভব হয় তাকে জিআর মামলা বা জেনারেল রেজিস্টার্ড কেস বলে। অন্যদিকে নালিশি দরখাস্তের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে কি বলে? কমপ্লেইন রেজিস্টার্ড কেস। দায়েরকারী যদি দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা সংবাদদাতা। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়েরকারীকে বলা হয় ফরিয়াদি বা অভিযোগকারী। বুঝতে পারছেন? চলে আসি আমরা গ্রেফতারকরণ। গ্রেফতারকরণ খুব ইজি। এই জায়গায় গ্রেফতার করতে পুলিশের অনুমতি, ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার হয় না, কিন্তু সিআর মামলার ক্ষেত্রে অবশ্যই অনুমতি লাগে। তারপর দেখেন তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন জিআর মামলায় জমা দেয় 173 ধারায়। কত ধারায়? 173 ধারায়। অপরদিকে যদি সিআর মামলার কথা বলি, সিআর মামলা দেয় হলো 202 ধারায়। 202 ধারায়। যদি এই জায়গায় 202 ধারা লেখা নাই, আমরা যখন পরবর্তীতে জানবো যে সিআর মামলায় তদন্ত করে পুলিশ রিপোর্ট জমা দেয় 173 ধারায়, সরি জিআর মামলায়, আর সিআর মামলায় দেয় হলো 202 ধারায়। আর মামলা পরিচালনা যদি দেখেন, এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা খারিজ হয় না, বরং এক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করে থাকে। মানে জিআর মামলার ক্ষেত্রে কিন্তু চেনার সহজ উপায় হচ্ছে ওই জায়গায় বলা থাকে স্টেট ভার্সেস অমুক, স্টেট ভার্সেস তমুক। আর সিআর মামলার ক্ষেত্রে থাকে বিথিকা ভার্সেস আরিফ, বিথিকা ভার্সেস আরিফ। অন্যদিকে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে ফরিয়াদি উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দিতে পারে। কিন্তু জিআর মামলায় যিনি মামলাটা এজাহারকারী বা সংবাদদাতা, তিনি যদি আজীবন একবার এফআইআর করার পর আর জীবনে নাও আসে, তাও জীবনও মামলা খারিজ হবে না, কারণ এই মামলা চালায় নাই কে? রাষ্ট্র। রাষ্ট্র। অপরদিকে সিআর মামলার ক্ষেত্রে একবার মামলা করে আর কোর্ট কাছারির ধারে খালি সে যার না, খালাস হয়ে যাবে। কয় কয় তারিখ পরে কিন্তু মামলা কি করে দিবে? খারিজ করে দিবে, আর আসামি পাবে হচ্ছে। খালাস। এছাড়া আরো পার্থক্য আছে যে সিআর মামলায় রিমান্ডের কোনো সুযোগ নেই, কিন্তু জিআর মামলায় রিমান্ডের সুযোগ আছে। সিআর মামলায় রিমান্ড আবেদন করা যায় না, কিন্তু জিআর মামলায় রিমান্ড আবেদন করা যায়। আরো পার্থক্য যদি বলি, যে সিআর মামলা সরাসরি আমলে নিতে পারে, কিন্তু জিআর মামলা আমলে নেয় অনেক পরে গিয়ে পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে ভিত্তিতে। দেখবে, তদন্ত করে। আরো পার্থক্য আছে, সিআর মামলায় তদন্তের ক্ষেত্রে পুলিশ তেমন কোনো ক্ষমতা ভোগ করে না, কিন্তু জিআর মামলায় তদন্তের ক্ষেত্রে অবাধ ক্ষমতা ভোগ করে থাকে। সিআর মামলায় অধিকতর তদন্ত করা যায় না, কিন্তু জিআর মামলায় অধিকতর তদন্ত করা যায়। যায়। তো দেখছেন, আরো কয়েকটা হয়ে গেল আর কি। এই হলো পার্থক্য। তো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমরা সামনে আগাই। দেখেন, গতবার আপনাদের সরাসরি যে প্রশ্নটা আছে এসেছে সেটা করব।
অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই স্যার। এই আপনি তো পিডিএফ আকারে দেন নাই মাহবুব সাহেব। স্যার পিডিএফটা আমার আসতেছে না তো স্যার, তার জন্য স্যার ওইভাবে দিছি স্যার, ওটা ঠিক করে না নিয়ে স্যার আমি ওভাবে যাবো দিলে স্যার হবে আবার। না, পিডিএফ আকারে দেন। পিডিএফ তৈরি করা খুব সহজ। প্লে স্টোরে গিয়ে ক্যাম স্ক্যানার অ্যাপ ডাউনলোড করেন, তারপরে ওই আপনার খাতার ছবিগুলো তুলেন, তোলার পরে ওই জায়গায় লেখা আছে যে এডিট পিডিএফ, এডিট পিডিএফ এ দিলেই তারপরে ওই জায়গায় উপরে আছে শেয়ার অপশন, শেয়ার অপশনে গিয়ে আমাদের এই মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। এই তো উপায় বলে দিলাম। আচ্ছা স্যার, ওইভাবে দেবো বলা স্যার। হ্যাঁ, আর খাতা আমি আজকের মধ্যেই দেখে দিব, সমস্যা নাই। আপনারা সবাই খাতা দেখার কার কি খুঁটিনাটি সমস্যা হয়েছে ভিডিওতেই দেখতে পারবেন। দেখেন। স্যার হ্যাঁ বলেন। 1 ঘন্টায় তো স্যার 5টা প্রশ্ন লেখা যায় না স্যার, হাতের ব্যথা উঠে গেছে স্যার, আমি তো স্যার হাতের কোন রকম শুনেন, 60 প্রশ্ন 5টা লিখছি স্যার প্রশ্ন কোন রকম। কেন লেখা যায় না? পরীক্ষার হলে তো ও যদি বলে যে 1 ঘন্টায় 10টা লিখতে হবে, 10টাই লিখতে হবে, আপনার কিছু করার আছে? 10টা লিখতে হলে ওই সময়ের মধ্যে লিখতে হবে। ছোট করতে মানে হবে, ছোট আমার করে। যেমন ছোট পকেটের করে। টাকা সেরকম আমি খরচ করব। কারণ আমার পকেটে টাকা হলো 100, এখন আমার পরনে চাইছে স্টেক 4,000 টাকা দাম, তাহলে তো হবে না। হবে না, ওই কমায় সময় দেবে। যায় আমার 5 টাকার চপ খাতি হবে। হুম। তো এজন্য 1 ঘন্টা সময় 5টা প্রশ্ন, তার মানে আপনি তো ওই জায়গায় ছোট ছোট করে লিখবেন। আপনার পরীক্ষক জানতে চাইছে যে 1 ঘন্টা প্রশ্ন 5টা আপনি উত্তর লিখতে পারছেন কিনা। কারণ 1 ঘন্টায় যদি আপনি একটা লেখেন, সর্বোচ্চ 10-এ 10 পাবেন। 10-এ 10 যদিও জীবনে দেবে না, উদাহরণের খাতিরে বলতেছি 10-এ 10। আর 5টা যদি আপনি টাচ করেন, তাহলে একেবারে খারাপও যদি 5টা লেখেন, তাও তো ওই 4-4 করে হলেও তো 20 মার্ক হয়ে যাবে। তো বিশেষ করে স্যার এজন্য ওই মামলাগুলোর ক্ষেত্রে স্যার, মামলাগুলোর ক্ষেত্রে স্যার সময় হয়েছে না স্যার লিখতে। এটা এটা মাত্র পরীক্ষা শুরু ভাই, মাত্র শুরু। এভাবে আস্তে আস্তে হবে। দেখেন, দেখাই তো ভুলে গেছি তো। তো আমরা চলে আসি আহ 6-এর গতে প্রশ্ন, 6-এর গ নাম্বার প্রশ্ন, যে শাকিল কফি আছে নাকি? জি স্যার। আচ্ছা, একটু 5 মিনিট ব্রেক, আমরা আরো পড়বো, একটু 5 মিনিট ব্রেক, আপনারাও এদিক সেদিক একটু ঘুরেন, আসতেছি। বেশি এফআইআর, জিডি এন্টি ইউডি মামলার মধ্যে পার্থক্য। এফআইআর সম্পর্কে আমরা বিস্তারিত জানি, জিডি সম্পর্কে বিস্তারিত জানি কি? জানি কিনা বলেন। জানি। তাহলে যেটা সম্পর্কে আমরা জানি না সেটা হলো ইউডি কেস। ইউডি মামলাটা কি? ইউডি মানে হলো আনন্যাচারাল ডেথ, অপমৃত্যু। আনন্যাচারাল ডেথ মানে কি? অপমৃত্যু। আনন্যাচারাল ডেথ কাকে বলে? যদি কোনো ব্যক্তি এমন ভাবে মারা গেছে যে কেউ হত্যা করছে এটা বোঝা যাচ্ছে না, অস্বাভাবিক মৃত্যু। কেউ আত্মহত্যা করে, কেউ সড়ক দুর্ঘটনায় মারা যায়, বা কোনো প্রাণীর কামড়ে মারা যায়, সাপের কামড়ে মারা যায়, বা অস্বাভাবিক মৃত্যু হয়েছে, বোঝা যাচ্ছে না যে কে হত্যা করছে, তাহলে এটা হচ্ছে কি? অপমৃত্যুর মামলা। প্রথমে এটা হয় কি? অপমৃত্যু মানে মারা গেছে, সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কোন গাড়ি চাপা দিয়েছে কিছু জানা যাচ্ছে না, হয়েছে কি? অপমৃত্যু। পরে যদি তদন্ত করে জানা যায়, সন্দেহ হয় বা জানা যায় যে না, সিসিটিভি ফুটেজ দেখে জানা গেছে যে অমুক গাড়ি চাপা হুম। দিছে, স্যার। তখন সেটা রূপ নেবে কিসে? এফআইআর। FIR বাট যদি জানা না যায়, বা যদি কেউ আত্মহত্যা করছে, তাহলে তো আর এ জায়গা মানে জেনেই গেলেন যে কেউ হত্যা করেন নাই বা কেউ প্ররোচনাও দেয় নাই, তাহলে সেই ক্ষেত্রে এটা অপমৃত্যুর মামলাই থাকবে। আর অপমৃত্যুর মামলায় যদি আলামত পাওয়া যায়, কোনো সাক্ষ্য পাওয়া যায় যে এটা অমুকই অমুকরে হত্যা করছে, তখন আর সেটা অপমৃত্যুর মামলা থাকবে না, তখন সেটা হয়ে যাবে কি? এফআইআর। এখন আমাদের ফৌজদারি কার্যবিধির 174 ধারায় 3টা ক্ষেত্রে অপমৃত্যুর মামলা হয়। যদি কারো মানে আত্মহত্যা করে, যদি কোনো প্রাণী বা কোনো যন্ত্রের মাধ্যমে মৃত্যু হয়, বা যদি কখনো কারো অস্বাভাবিক মৃত্যু হয়, এই 3টা ক্ষেত্রে অপমৃত্যুর মামলা তদন্ত করে পুলিশ 174 ধারায়। আর 4টা ক্ষেত্রে অপমৃত্যুর মামলার অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট 176 ধারায়। এই এই যে যে 3টা বললাম, এই 3টার সাথে যোগ হবে পুলিশ হেফাজতে মৃত্যু। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 176 ধারায় অপমৃত্যুর মামলার কি করে? অনুসন্ধান করে। তাহলে অপমৃত্যুর মামলা তদন্ত করে পুলিশ 174, অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট 176। এছাড়া কবর থেকে লাশ উত্তোলন, ডিসইন্টার কর্পসেস, এটাও 176-এর 2 কে করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। তো যদি আমরা এখানে দেখি, দেখেন এফআইআর, জিডিএনটি বা ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়। যে কোনো প্রশ্ন আপনি উত্তর লেখার ক্ষেত্রে প্রথমেই ধরেন এই জায়গায় আমি প্রথমে জানতে চাইছি এফআইআর জিডিএনটি বা ইউডি মামলার মধ্যে পার্থক্য, সো আপনি আগে দুই চার কথা বলে নিয়ে তারপরে পার্থক্যতে যাবেন, সরাসরি টাইটেল দিবেন না যে এফআইআর জিডিএনটি বা ইউডি মামলার মধ্যে পার্থক্য। আমলযোগ্য মামলার ক্ষেত্রে থানায় প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর বা এবং আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় জিডি দায়ের করা হয়। অপরদিকে যখন কোনো ব্যক্তির অপমৃত্যু বা অস্বাভাবিক মৃত্যু হয় তখন যে মামলা সূচনা হয় তাকে ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস বলে। পাইছেন? এখন আমরা চলে আসি এফআইআর, জিডিএনটি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য। সাধারণত আমরা পার্থক্য লিখি দুইটা বিষয়, বাট এই জায়গায় লিখতে হবে কয়টা? তিনটা। তো তিনটা বিষয় আমরা সংজ্ঞাগত দিয়ে তিনটার সংজ্ঞা দিব একসাথে। দেখেন, এফআইআর বলতেছে যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমলযোগ্য অপরাধ ঘটে তখন সংবাদদাতা পুলিশ কর্মকর্তার নিকট ঘটনা সম্পর্কে বিস্তারিত যা বলেন তাই হলো কি? এজাহার। এজাহারের বিষয়বস্তুকে যখন বিপি 27 ফর্মে লিপিবদ্ধ করা হয় তখন তাকে কি বলে? এফআইআর। এরপরে চলে এসে জিডিএনটি। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যখন কোনো আমলযোগ্য অপরাধ ঘটে সেক্ষেত্রে যখন অভিযোগটি বিপি 65 ফর্মে লিপিবদ্ধ করা হয় তখন তারা কি বলে? জিডি। ধরেন আপনার বিপি 27 বা 65 মনে নাই, তখন কিভাবে লিখবেন? বলবেন যে যখন সংশ্লিষ্ট বিপি ফর্মে অন্তর্ভুক্ত করা হয়, সংশ্লিষ্ট বিপি ফর্মে অন্তর্ভুক্ত করা হয়। বুঝতে পারছেন? ইউডি দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে বা অন্য কোনো ব্যক্তি প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় নিহত হয় বা এমন অবস্থায় মারা যায় যে যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে বা যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে তখন এই ধরনের মৃত্যুকে ইউডি বা আনন্যাচারাল ডেথ কেস বলে। এই ধরনের মৃত্যুর কি বলে? ইউডি বা আনন্যাচারাল ডেথ। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা চলে আসি আইনের ধারা। ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 154 এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943 এর কত 243 প্রভৃতি রুল আর কি 243। আর জিডির ক্ষেত্রে বলতেছে ফৌজদারি কার্যবিধি 1898 ধারা কত 155, আর দ্য পুলিশ অ্যাক্ট 1861 এর ধারা কত 44। তো আপনার যদি এই 44 না 88 স্যার? 88 জি। তো এখানে যেটা মনে রাখবেন যে ওই যদি আপনার পিআরবি বা পুলিশ অ্যাক্ট মনে না থাকলে সমস্যা নাই, মনে রাখবো আমরা কি ফৌজদারি কার্যবিধি, কারণ পরীক্ষাটা তো আমার সিআরপিসির উপরে হচ্ছে। বুঝছেন? তারপরে দেখেন ইউডি, ফৌজদারি কার্যবিধি 1898 এর 174 এবং পিআরবি 1943 এর বিধি কত 299। এবার চলে আসি বিপি ফর্ম নাম্বার। এফআইআর এর বিপি ফর্ম কত 27, জিডি তে বিপি ফর্ম কত 65, ইউডির বিপি ফর্ম আমরা জানতাম না, ইউডির বিপি ফর্ম কত 48। ফর্ম নাম্বার আছে। 48 ফর্ম লিখতে হবে। তারপরে আমরা চলে আসি বিষয়াবলী। এফআইআর, অভিযোগকারীর নাম, ঠিকানা, পিতা স্বামীর নাম, পেশা, ঘটনার তারিখ, সময়, স্থান, অভিযুক্তের বিবরণ, অভিযোগকারীর নাম, পরিচয়, অপরাধের বিবরণ, ক্ষয়ক্ষতির বিবরণ ইত্যাদি। এগুলা এফআইআর কি থাকতে হবে। আর জিডির ক্ষেত্রে কি? অভিযোগ, চার্জ, নালিশকারীর নাম, পরিচয়, গ্রেফতারকারী ব্যক্তির নাম ও তার বিরুদ্ধে আনিত অভিযোগ, উদ্ধারকৃত অস্ত্রের অন্যান্য বিবরণ, সাক্ষীদের নাম কি ইত্যাদি। ইউডিতে আসেন, থানার নাম, তথ্যদাতার নাম, পরিচয়, মৃত ব্যক্তির নাম, পরিচয়, মৃত্যুর তারিখ, সময়, কিভাবে মৃত্যু হয়, যেখানে মৃত দেহ পাওয়া গিয়েছে সেটার দূরত্ব ইত্যাদি। এখানে একটা কথা একটু বলে রাখি, ভবিষ্যতে আসতেও পারে, বাট আমরা জেনে রাখেন, যদি বলে সুরতহাল প্রতিবেদন কাকে বলে আসলো, সুরতহাল প্রতিবেদন আছে ফৌজদারি কার্যবিধির 174 এর 5। সুরতহাল মরার পরে লাশের সুরতের যে হাল, মানে যাওয়ার পরে তার তাৎক্ষণিক যে অবস্থা, তার কি গলায় দাগ আছে কিনা, মুখ দিয়ে রক্ত বের হইছে কিনা, ফ্যানের সাথে দড়ি ঝোলানো আছে কিনা, শরীরে কোথায় কোথায় আঘাতের চিহ্ন আছে, এই যে পুলিশ যেটা তৈরি করতেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটে জানাইয়া এটারই বলে কি সুরতহাল 174 এর 5। বুঝতে পারছেন? আর পোস্টমর্টেম ময়নাতদন্ত এটা আসে 174 এর 3। 174 এর 3, যেখানে বলা হয়েছে যে অস্বাভাবিক মৃত্যু হলেই, স্বাভাবিক মৃত্যু ছাড়া অস্বাভাবিক মৃত্যু হলেই কি করা লাগবে? পোস্টমর্টেম করা লাগবে। তবে পোস্টমর্টেম করে হচ্ছে সিভিল সার্জন, ডাক্তার, আর সুরতহাল করে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। অ্যাকচুয়ালি করে পুলিশ, বাট ফৌজদারি কার্যবিধিতে আছে করে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা
তাহলে পোস্টমর্টেম হলো 174-এর কত? 3। তিন। আর সুরতহালের ইংরেজি হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট, এটা আছে 174-এর 5। বুঝছেন? সুরতহাল করে পুলিশ ম্যাজিস্ট্রেট, আর ময়নাতদন্ত করে কে? সিভিল সার্জন। বুঝছেন? এবং 174-এর 3 ধারায় আর একটা কথা বলা আছে, এমনি জাস্ট জেনে রাখার জন্য বলা, মনে মনে রাখবেন। সেটা হলো যে পরীক্ষা যদি জানতে চায় যে কোন ক্ষেত্রে পোস্টমর্টেম করার দরকার নাই, কোন ক্ষেত্রে পোস্টমর্টেম করার দরকার নাই, যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে দরকার নাই, আর দেখা গেল যে এমন জায়গায় নিতে হবে দূরত্ব অনেক বেশি, পোস্টমর্টেম করতে হলে দূরত্ব অনেক বেশি, বা আবহাওয়া খারাপ, লাশ পচে গলে যাওয়ার আশঙ্কা আছে, সেই ক্ষেত্রে পোস্টমর্টেম করার প্রয়োজন নাই। এই কথাগুলো বলা হয়েছে কোথায়? ফৌজদারি কার্যবিধির 174-এর 3 ধারায়। বুঝতে পারছেন? একটু জানা থাকলো আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসি তদন্ত। এফআইআর দেখেন, এফআইআর দায়েরের সাথে সাথে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করে। এফআইআর দায়েরের সাথে সাথে পুলিশ কর্মকর্তা কি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত শুরু করে। আর জিডিএনটি যদি দেখেন, জিডিএনটি করার পর ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া অপরাধের তদন্ত শুরু করা যায় না, এটা তো আমরা জানি। আর ইউডি মামলার ক্ষেত্রে মামলা রুজু হওয়ার সাথে সাথে মৃতদেহ যেখানে আছে সেখানে তদন্ত করে থাকেন। কত ধারায়? 174 ধারায়। এফআইআর এখন আমরা চলে আসি, এবার আপনাদের সর্বশেষ পরীক্ষায় এসেছে যে কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়। এখন অনেকে আপনারা জিজ্ঞাসা করবেন, স্যার একবার আসছে আবার কি আসবে? অবশ্যই আসবে। এইভাবে না আসলে অন্য আঙ্গিকে আসবে, আর সরাসরি আসার নজির আছে। সো কোনো প্রশ্ন বাদ দেওয়ার সুযোগ নাই। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 174 অনুযায়ী যদি কোনো পুলিশ অফিসার সংবাদ পান যে কোনো ব্যক্তি আত্মহত্যা করেছে, বা অন্য কোনো ব্যক্তি প্রাণী বা কোনো যন্ত্র দ্বারা দুর্ঘটনায় কি হয়? নিহত হয়, এমন অবস্থায় যদি মারা যায়, যৌক্তিক সন্দেহ সৃষ্টি করে যে অন্য কোনো ব্যক্তি অপরাধ করেছে, তখন যিনি সুরতহাল তদন্তের জন্য নিকটতম ম্যাজিস্ট্রেটকে জানাবেন। এরপর পুলিশ মৃতদেহটি যেখানে রয়েছে সেখানকার, এই যে আন্ডারলাইন করেন, 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে লাশের সুরতহাল প্রাথমিক অবস্থা যাচাই করবেন। তাহলে সুরতহাল মানে কি? প্রাথমিক অবস্থা যাচাই করা। যাচাই। এই যে দেখেন, সুরতহালের মাধ্যমে মূলত লাশের অবস্থা, যেমন গলায়, পিঠে, মুখে, শরীরে যে কোনো অংশে বা অন্য কোনো আঘাতের চিহ্ন আছে কিনা, এই বিষয়গুলো দেখবেন এবং একটি রিপোর্ট তৈরি করবেন। এরপরও যদি মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হয়, তাহলে লাশটি নিকটতম সিভিল সার্জন বা সরকার কর্তৃক নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন চিকিৎসার নিকট কি করবেন? প্রেরণ করবেন। প্রেরণ করবেন। মানে সুরতহালের পরেও যদি কি হয়, নিশ্চিত হওয়া না না যায়। যায়, সিভিল সার্জন পোস্টমর্টেম বা রিপোর্ট তৈরি করবেন, পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করবেন। এই সকল রিপোর্ট বিবেচনায় নিয়ে এবং পারিপার্শ্বিক অন্য সকল বিষয় বিবেচনায় নিয়ে পুলিশ যদি মনে করেন এটি দুর্ঘটনা বা আত্মহত্যা নয় এবং বরং নরহত্যা বা খুন জাতীয় কোনো অপরাধ, তখন এফআইআর দায়ের করেন। এভাবে একটি ইউডি মামলা কি হয়ে থাকে? এফআইআর হিসেবে এফআইআর হয়। গণ্য। বুঝছেন? তাহলে ইউডি শব্দের অর্থ কি বিথিকা? ন্যাচারাল ডেথ। মানে অপমৃত্যু। সে কোনটা ইংরেজিতে বলেছে আমি একটু বলবো না। কোনটা অপমৃত্যু। ইংরেজিতে বলছো নি বলবে না, জি, ভাষার মাস সামনে আসে। বিয়ের আগে মরো। বিয়ের আগে মরণ কে? তাই ভালোবাসা টানে সরছে, তাই থেকে আত্মহত্যা করে না। ও, ওটাই অপমৃত্যু। বর্তমান মধ্যে বিয়ের আগে দেখেন, মরণ। শুধু বর্তমানে রেজাল্টের জন্য মরে, আপনার জিপিএ প্লাস, জিপিএ 5 লাগবে, জিপিএ 5 লাগবে। হ্যাঁ। আপনারা তো বড় হয়েছেন এই কারণে মরতেছেন না, আপনারাও মরে যেতেন। আশেপাশের লোকজন যেভাবে বলে যে অমুক পাস করেছে তুমি করো নাই কেন, বাংলাদেশ বার কাউন্সিলে, দেখেন। তাহলে অপ- অপমৃত্যু হয়েছে এমন লাশের ক্ষেত্রে কোন কোন বিষয় দেখলে মূলত পুলিশ ধরে নিবেন এটি নরহত্যাজনিত অপরাধ? মানে যদি দেখেন যে অপমৃত্যু হয়েছে, বাট কোন কোন বিষয় দেখলে ধরে নিতে পারেন যে এটা নরহত্যা জনিত? শরীরে আঘাত, জখম, দাগ। মানে আঘাত, জখম, দাগ মানে কি? মানে গলায় ধরে নিছেন, গলায় দাগ থাকার কথা, কিন্তু শরীরের অন্যান্য জায়গায়ও আঘাত ক্ষত আছে, তার মানে বোঝা যেতে পারে যে এর, হ্যাঁ, ঝোলায় রাখছে। তারপরে গলায় রশির দাগ, মুখে লালা বের হওয়া ইত্যাদি, এই সকল কারণ যদি দেখে থাকে তাহলে ধরে নেওয়া হবে এটা কি অপমৃত্যুর মামলা। পরবর্তীতে সেটা কি হবে? নরহত্যাজনিত মামলা বা হত্যা মামলা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন চলে আসি কেস রেফারেন্স।
6 MLR এডি 170। যদি বলেন স্যার MLR মানে কি, মেইন স্ট্রিম ল রিপোর্ট, দরকার নাই, জাস্ট উচ্চ আদালতের বা বিচারিক নজির এই শব্দটা বলে দিয়েন। প্রকাশিত একটি মামলায় দেখা যায় মৃত মেয়েটির বাবা পুলিশকে সংবাদ দেয় যে তার মেয়ে বিষ পান করে মারা গেছে, কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় যে মেয়েটির গায়ে অনেক আঘাতের চিহ্ন রয়েছে, এবং তখন পুলিশ ঘটনাটি হত্যা হওয়ায় হত্যা মামলা মর্মে এফআইআর দাখিল করে। এই মামলাতে একটি আত্মহত্যার মামলা, যা ইউডি মামলা হয়েছিল এবং পরবর্তীতে কিসে রূপান্তরিত হয়, এফআইআর এ রূপান্তরিত হয়। সুতরাং বলা যায় অপমৃত্যু বা ইউডি কেস তখনই দিয়ার মামলা বা এফআইআর এ রূপান্তরিত হয় যখন তদন্তে দেখা যায় মৃত্যুর পিছনে অপরাধমূলক কর্মকাণ্ড, যেমন হত্যা, আঘাত, ষড়যন্ত্র বা অন্য কোনো ফৌজদারি অপরাধের আলামত রয়েছে। বোঝা গেছে দীপিকা? পরে লোকজন বলবেন স্যার কাশির শব্দে কথা শুনতে পারি না। ও হয় আগে বলছিল। এটা এবার এই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনারা কি এটা বুঝছেন যে এফআইআর কখন, মানে ইউডি মামলা কখন এফআইআর হয়? হ্যাঁ, ধরেন সড়ক দুর্ঘটনা হওয়ার সাথে সাথে সেটা হবে ইউডি কেস, বাট পরবর্তীতে যদি বুঝতে পারে যে না, এই জায়গা পরিকল্পনা করে হত্যাটা, সড়ক দুর্ঘটনাটা ঘটাইছে, তখন সেটা হয়ে যাবে কি এফআইআর। সালমান শাহর মামলা, সালমান শাহ ছিলেন তো, হ্যাঁ স্যার, ইউডি কেস ছিল, বাট এখন সেটা হয়ে গেছে কি এবার এফআইআর। হ্যাঁ মাহমুদ সাহেব বলেন প্লিজ। ইউডি কেস হয়ে আছে, এরপরে তো হবে আগে যদি করায়। এইটাই। হ্যাঁ, আনমিউট করে দিছি, বলেন। আগে করতে পারতেন না? আর স্যার ওই যে কালকে যে হ্যাঁ, হাদি সাহেবকে গুলি করলো, ওটা কি মামলা হবে স্যার? এফআইআর হবে? অবশ্যই এফআইআর হবে, এটা তো ইউডি কেসের সময়, এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে গুলি করছে, তো কেন অপমৃত্যু হবে? মানে কে গুলি করছে এটা যে কে গুলি বোঝা যে গেল না। করছে এটা তো দেখা যাচ্ছে, একজন তো হত্যা করছে, একজন হত্যা করলেই সেটা কি এফআইআর। যদি যদি ওইটারে গলায় ঝুলোয় রাখতো তাহলে চিন্তা হতো কি এরকম। এটা যদি এরকম হতো যে পিস্তলটা ওনার নিজের কাছে আছে, নিজের গুলি নিজের লেগে গেছে, তখন এটা হতো কি ইউডি। বুঝছেন? আচ্ছা, যখন স্যার এই পেজটা আমাদের কাছে নাই স্যার, একটু দিয়ে দিন। যখন বোঝাই যাচ্ছে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে কি করছে, হত্যা করছে, গুলি করছে, তখন তো আর সেটা কি থাকবে না, ইউডি থাকবে না, সেটা হয়ে যাবে কি এফআইআর। আর এই জায়গাতে ইউডির প্রশ্নই ওঠে না, না, স্যার, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির হত্যা করছে, ইউডির তো প্রশ্নই আসে না। আসে না। এই যে এটাই আছে। আচ্ছা, আমরা পরের প্রশ্নটা দেখি, 6 এর ঘ। Yes, sir. মিলন সাহেব কি আসছে? বাহ। পুলিশের গাড়ির মতো হুম, আচ্ছা আমরা 6 এর ঘ আসি। সর্বশেষ আপনারা যে পরীক্ষাটা দিলেন সেখানে এই প্রশ্নটা এসেছে, সেটা হলো পি এর মৃতদেহ তার শয়ন কক্ষে পাওয়া যায়। পি ধরেন, পি এর নাম কি ধরবো, পল্টু। পল্টু এর মৃতদেহ তার শয়ন কক্ষে পাওয়া যায়। পল্টু এর কয়েকজন আত্মীয় এফআইআর দায়ের করে উল্লেখ করে যে পল্টুকে কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী জানালার বাইরে থেকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করেছে। পল্টুর আত্মীয় স্বজন লিখছে যে পল্টুরে হত্যা করছে, তার জানালা থেকে ওই লোহার রড দিয়ে তারে অত্যাচার করছে, তারপরে পল্টু মারা গেছে। পুলিশ তদন্তকালে উদ্ঘাটন করে যে পল্টু এর আত্মীয়রাই তাকে হত্যা করেছে। পুলিশ তদন্তকালে পেল যে পল্টু, যারা এফআইআর করছে তারাই অ্যাকচুয়ালি হত্যাকারী। কারি। ফ্যাক্ট বুঝতেন? হ্যাঁ, মানে জি। যারা হত্যা কেস করছে, করছে তারাই এবার তারাই এ জায়গায় এফআইআর করছে। পুলিশ পৃথক এফআইআর দায়ের করে, পুলিশ আর একটা এফআইআর দায়ের করছে। তাহলে এফআইআর হলো কয়টা? একটা করছে কে, হত্যাকারীরা করছে, আর একটা করছে পুলিশ। পুলিশ। পুলিশ থেকে আনতে হবে। এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর অধীনে 161 দ্বারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মর্মে প্রাসঙ্গিক আইন উল্লেখে উত্তর দিই।
মানে দ্বিতীয় যে এফআইআরটা, এটা কি এফআইআর হবে নাকি 161 দ্বারা জবানবন্দি হিসেবে গণ্য হবে? যারা নতুন, আমি ধরে নিচ্ছি সবাই নতুন, তো আমরা এই জায়গায় আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে সমস্যামূলক প্রশ্ন কিভাবে উত্তর করতে হয়। এই মুহূর্তে যারা অনলাইন অফলাইনে আছেন সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখেন, আমরা যে কোনো সমস্যামূলক প্রশ্ন মোট 4টা ধাপে আলোচনা করব। কয়টা ধাপে? চার। 4টা ধাপে। প্রথমে থাকবে ঘটনার বর্ণনা, প্রথম ধাপে থাকবে ঘটনার বর্ণনা, দ্বিতীয় ধাপে থাকবে বিচার্য বিষয় নাকি, তৃতীয় ধাপে থাকবে আইনগত পর্যালোচনা, আইনগত পর্যালোচনা, আর চতুর্থ ধাপে থাকবে সিদ্ধান্ত। এইভাবে লিখতেই হবে। মানে যদি বলেন স্যার এইভাবে না লিখলে হবে না, হবে। আমি বলি না যে না লিখলে হবে না, বাট এটা একটা স্ট্যান্ডার্ড, বুঝছেন? ধরেন আপনারা বাংলাদেশ বার কাউন্সিল ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করছে, মানে আপনারে পোশাক আশাক পরে যেতে হবে, কালো কোট, সাদা শার্ট, কালো প্যান্ট, আর তারপরে কালো ওই যে কি জুতা, এইগুলা মার্জিত আকারে যেতে হবে। এখন আপনি যদি কালো প্যান্ট পরেই গেছেন কিন্তু জিন্সের প্যান্ট, বা কালো কোট পরেই গেছেন জিন্সের কোট একটা পরে গেছেন, তো আবার জুতা একটা পরছেন, তো একেবারে মানে দৃষ্টিকটু লাগতেছে, হবে না কেন? কিন্তু নাম্বার কম পাবেন বা ফেল করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। তো এই কারণে সমস্যামূলক প্রশ্ন ঢালাও ভাবে লিখলেও হবে, বাট আমরা লিখবো কিভাবে? 4টা ধাপে। সো 4টা ধাপের প্রথম যে ধাপ আমি বললাম সেটা হচ্ছে আপনার ঘটনার বর্ণনা। ঘটনার বর্ণনা লেখা খুব সহজ। ঘটনার বর্ণনা লিখতে ভাই আমার কিছু জানার দরকার নাই, আমি প্রশ্ন দেখেই ঘটনার বর্ণনা লিখতে পারবো। ঘটনার বর্ণনা আমি কিভাবে লিখবো? প্রশ্নের শুরু থেকে যা জানতে চাইছে সেই লাইনের আগের লাইন পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। তাইলে মৃতদেহ শয়নকক্ষ পাওয়া যায়, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হতে 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 আহ প্রশ্নে এফআইআর দায়ের করে, এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি 161 হবে, এটা হলো প্রশ্ন। তাহলে দায়ের করে পর্যন্ত, মানে একেবারে শুরু থেকে দায়ের করে পর্যন্ত এটা হবে কি? ঘটনার বর্ণনা, হুবহু একই, প্রশ্ন হবে এটা। বুঝছেন? আর বিচার্য বিষয় হলো প্রশ্নে যেটা জানতে চাইছে, প্রশ্নে জানতে চাইছে যে এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি তা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 161 ধারার অধীনে জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মামলার প্রাসঙ্গিক আইনে উত্তর দিন। এই জায়গা বলছে উত্তর দিন, আমি লিখবো কি? উত্তর দিতে হবে বা আলোচনা করতে হবে। এই যে দেখেন, এমত অবস্থায় দ্বিতীয় এফআইআরটি নতুন এফআইআর নাকি তা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অধীনে 161 ধারা জবানবন্দি হিসেবে বিবেচিত হবে, সে মামলার প্রাসঙ্গিক আইন লিখে উত্তর প্রদান করতে হবে। আমি এই জায়গায় লিখবো না যে উত্তর দিন, আমি লিখবো আমার কথা উত্তর প্রদান করতে হবে। বোঝা গেল? তাহলে আমার ঘটনার বর্ণনা এবং বিচার্য বিষয় লিখতে হলে আলাদা করে কিন্তু কিছু জানার প্রয়োজন নাই। এখন আমরা চলে আসি আইনগত পর্যালোচনা। এখন আমার মনের যত কথা আছে বা আমি যা যা জানি সব কিছু লিখবো কোথায়? আইনগত পর্যালোচনায়। এখন ভাই এই প্রশ্নটার উত্তর আপনি যুক্তি দিয়ে লিখতে পারেন যে আগেরটা এফআইআর হবে, আবার যুক্তি দিয়ে লিখতে পারেন পরেরটা এফআইআর হবে। যাই লেখেন না কেন, কেস রেফারেন্স এটার পক্ষেও আছে, কেস রেফারেন্স কি ওইটার পক্ষেও আছে। এখন আপনি যে কোনো এক ডিসিশনে উপনীত হবেন, মূল কথা হলো আমি বিস্তারিত আলোচনা করব, দিন শেষে সিদ্ধান্ত নিবে কে? আদালত। তো নর্মালি যে থিওরি, যেটা উচ্চ আদালতে বিভিন্ন নজিরের সারমর্ম, যেটা যে একই বিষয় নিয়ে যদি একাধিক এফআইআর হয়, প্রথমটা হবে এফআইআর, বাকিগুলো হবে 160। আর যদি একই বিষয় নিয়ে 2টা এফআইআর হয়েছে কিন্তু প্রথমটার ঘটনা আর দ্বিতীয়টার ঘটনা আলাদা, তাহলে যদি দেখে যে প্রথমটায় অনেক তথ্য নাই, পরেরটায় বা প্রথমটার অনেক তথ্য ভুল আছে, পরেরটায় আছে, তাহলে দ্বিতীয়টা এফআইআর হিসেবে গণ্য হবে। একটু যদি পড়ে দেখেন, 2টার পক্ষেই যুক্তি আছে। ফৌজদারি কার্যবিধি 154 ধারা এবং পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এর বিধি 243 পাঠ করলে দেখা যায় যে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সর্বপ্রথম যে তথ্য থানায় লিপিবদ্ধ করা হয় তাই কি এফআইআর। এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে দেখা যায় আদালত কোনো মামলায় একাধিক তথ্যের ক্ষেত্রে লিপিবদ্ধকৃত যেই জিডির তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে সেই প্রথম তথ্যকেই কি হিসেবে গণ্য করছে? এফআইআর হিসেবে গণ্য করেছে। তদন্ত শুরু করার পর যে এফআইআর দায়ের করা হয়েছে তা এফআইআর নয়, বরং কি? এই যে দেখছেন এই জায়গায় কি বলছে
যে তদন্ত শুরু করার পর যদি আবার এফআইআর হয় তাহলে সেটা এফআইআর নয়, সেটা কি হবে? 161 ধারার বিবৃতি। মোহাম্মদ আলমগীর হোসেন বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে স্বাক্ষরবিহীন জিডি আগে হয় তা হত্যা ঘটনার প্রকৃত এফআইআর হিসেবে মর্যাদা পেয়েছে এবং পরবর্তীতে সংবাদদাতার ভিত্তিতে পুলিশের প্রাপ্ত তথ্যকে 161 ধারার অধীন বিবৃতি হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ প্রথমে যে সংবাদটা দিল সেটাই হবে এফআইআর, পরবর্তীতে যদি নতুন কিছু পেয়ে থাকে সেটা হবে কি? 161 ধারার বিবৃতি। আচ্ছা, স্বাক্ষরবিহীন জিডি মানে এটা কি? স্বাক্ষরবিহীন জিডি মানে হলো যে ওনার আগে ধরেন ফোনে জানাইছে বা ঘটনা ঘটছে, আগে শুনতে পারছে অমুক জায়গায় ঘটনা ঘটছে, পরে পুলিশ যায় তদন্ত করতে যায়, জানা গেল যে আসলে এটা ঘটছে, বসছে। তাহলে প্রথম যে তথ্যটা দিল ওটা হলো এফআইআর, আর পরে পুলিশ ওখানে গিয়ে যা জানলো, যার কাছ থেকে বিভিন্ন কিছু শুনলো টুনলো, ওইটা হবে কি? বাস্তবে 161 ধারার বাস্তবে। বিবৃতি। তারপরে দেখেন, উচ্চ আদালত সব সময় প্রথম তথ্যকে এফআইআর বা এজাহার বলে গণ্য করেনি। আবার এই জায়গায় আবার আরেকটা কথা বলছে যে হাইকোর্ট ডিভিশন সবসময় যে প্রথম তথ্যটা এফআইআর হিসেবে গণ্য করছে বিষয়টা কিন্তু তা না। এই যে দেখেন, একটা মামলায় দেখা যায় প্রথম সংবাদ অস্পষ্ট ছিল, দ্বিতীয় সংবাদ সত্য ছিল না, তৃতীয় সংবাদ আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়। তাহলে প্রথম সংবাদ ছিল কি? অস্পষ্ট। অস্পষ্ট। দ্বিতীয় সংবাদ কি ছিল না? সত্য ছিল না। আর তৃতীয় সংবাদে আমলযোগ্য অপরাধ সম্পর্কে সঠিক তথ্য জানা পাওয়া গেছে। যায়। তাই এখানে তৃতীয়বার প্রাপ্ত সংবাদকে এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। বুঝছেন? তারপরে দেখেন, আমরা চলে আসি শফিউল আলম দফাদার ও অন্যান্য বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে কোনো ঘটনা সম্পর্কে থানায় যে তথ্য প্রথমে দেওয়া হয়েছে তা অস্পষ্ট হলে এবং উক্ত তথ্য যদি ঘটনায় প্রকৃত অপরাধ প্রকাশ না পায় সেক্ষেত্রে দ্বিতীয় এফআইআর দায়ের করা যাবে। এখানে দ্বিতীয় এফআইআর-কেই প্রকৃত এফআইআর হিসেবে বিবেচনা করা যাবে। তাহলে আমরা কি জানলাম? প্রথম তথ্য, প্রথম এফআইআর যদি কি হয়? অস্পষ্ট হয়, তাহলে দ্বিতীয়টারে এফআইআর হিসেবে বিবেচনা করা যাবে। কে বলছে? উচ্চ আদালত। উচ্চ আদালত বলছে। কত উঁচুর আদালত? কয় মিটার উঁচু? কয়তলা? আচ্ছা দেখেন, এটা জায়গায় কয়টা এটা আছে? উচ্চতার ভিত্তিতে উচ্চ না, এটা মর্যাদার দিক থেকে উচ্চ। পরিশেষে বলা যায় আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআর কে নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে তা আইনত বৈধ হবে এবং ন্যায় বিচার কি হবে? নিশ্চিত হবে। সুতরাং আলোচ্য ঘটনায় দ্বিতীয় এফআইআর কেই নতুন এফআইআর হিসেবে বিবেচনা করলে তা আইনত বৈধ হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। এখন একটা কথা বলি ভাই, যদি কেউ এই জায়গায় লেখে যে প্রথম এফআইআর কেই এফআইআর হবে আর পরেরটা হবে 161, সেটা কি ভুল হবে? না, না। সেটাও ভুল হবে না। আমার এই জায়গায় দেখাইতে হবে যে সমস্যামূলক প্রশ্ন আসছে, আমার কি এটা সলভ করার সক্ষমতা আছে কিনা, আমি আমার পক্ষে যুক্তি দিচ্ছি। ধরেন একটা মামলায় দুই পক্ষ তো জিতে না, হয় আসামির ফাঁসি হয়, না হলে আসামি কি পায়? খালাস পায়। কিন্তু তাই বলে কি মামলা লড়ার আগেই উকিল সাহেব হাল ছেড়ে দেয়? না, তিনি তো তার পক্ষের যুক্তি দেখাবেন, ও দেখাবে অপর পক্ষের যুক্তি। সো আমার এই জায়গায় দেখাইতে হবে যে আমি যুক্তি দেখাইতে পারছি কিনা, এটা হলো মেইন বিষয়। সঠিক ভুল পরের বিষয়। আপনি পরীক্ষার খাতায় আমি কি যুক্তি দেখাইতে পারছি কিনা, এ হলো কথা। দুই পদ্ধতির এক পদ্ধতি লিখলেই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা সর্বশেষ প্রশ্নটা পড়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। সেটা হলো যে এটা আমাদের মূল প্রশ্নের অংশ না, বাট আমরা দেখব যে হার্ড ব্র্যাকেটের মধ্যে আছে যে টেলিফোন কল কি এফআইআর হিসেবে গণ্য হতে পারে? থানায় ফোন করে আপনি জানাইছেন যে অমুক জায়গায় তো দিনেশ কেরাবেরা করে ফেলাইছে, দিনেশ অমুককে হত্যা করছে। সো এই যে আপনি যে তথ্য যে জানাইলেন এটা কি এফআইআর হতে পারে কিনা, এটা ওই যে পারে আবার পারে না। দেখেন, হ্যাঁ, কিছু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে টেলিফোনে প্রাপ্ত সংবাদ বা প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গণ্য হতে পারে। এটা প্রথম আছে, প্রাথমিক লিখে নেন, প্রাথমিক তথ্য বিবরণী। পাইছেন? বিতিকা পাই নাই? এই যে স্যার, লেখেন, প্রাথমিক লেখেন। তবে এর জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হয়। কি শর্ত? দেখেন, প্রথমে দেখেন আমলযোগ্য অপরাধের তথ্য। টেলিফোনে দেওয়া তথ্যটি অবশ্যই একটি আমলযোগ্য অপরাধ, কগনিজেবল অফেন্স, অর্থাৎ গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত হতে হবে, যেটির জন্য পুলিশ পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারে। তারপর সুনির্দিষ্ট তথ্য। ফোন কলটি ক্রিপ্টিক বা অস্পষ্ট হওয়া চলবে না, এটা সুনির্দিষ্ট হইতে হবে। ঘটনার তারিখ, সময়, স্থান, অপরাধের প্রকৃতি সম্পর্কে সুনির্দিষ্ট বিশ্বাসযোগ্য বিবরণ থাকতে হবে। আপনি যদি বলেই দেন অমুক জায়গায় মারামারি হচ্ছে, এই কথা বলে কেটে দিলেন, কে বলছেন, আপনার নাম কি, কোথায় অ্যাকচুয়ালি ঘটছে কিনা, এটা কিন্তু এজাহার, এফআইআর হবে না। রেকর্ডিং এবং স্বাক্ষর,
ফৌজদারি কার্যবিধি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি 154 ধারার বিধান অনুযায়ী মৌখিকভাবে প্রাপ্ত অভিযোগ থানায় লিখতে হয়। আর তথ্যদাতাকে কি করতে হয়? পড়ে শোনাতে হয়। যদি টেলিফোনে তথ্য দেওয়া হয় তবে পুলিশ অফিসারকে অবশ্যই তথ্যটি লিপিবদ্ধ করতে হবে, মানে পুলিশ আগে ওটা কি লিখবেন এবং তথ্যদাতাকে পরে থানায় এসে তাতে স্বাক্ষর করতে কি করবেন? অনুরোধ করতে হবে। তথ্যদাতার পরিচয়, যদি তথ্যদাতা পরিচয় দিতে অস্বীকার করেন বা পরে স্বাক্ষর করতে না আসেন তবে পুলিশ অফিসার নিজেই সেই তথ্যের ভিত্তিতে এফআইআর দায়ের করতে পারেন। বুঝছেন? ধরেন পুলিশের কাছে ফোন দিয়ে বললেন অমুক অমুককে হত্যা করছে, করার পরে আপনি পুলিশ বললো যে আপনি সেই জায়গায় এফআইআর করে যান, স্বাক্ষর করে যান, কিন্তু সে আর পরবর্তীতে আসলে আসে নাই, তাহলে এফআইআর কারী হবে স্বয়ং পুলিশ নিজে। স্বাক্ষর করবেন। তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন, অনেক জিনিস পড়লাম। যারা লিখিত ওই যে পরীক্ষা দিয়েছেন ইনশাল্লাহ খাতা পেয়ে যাবেন, আজকের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিও আকারে। আর এই তো যারা যারা অনলাইনে আছেন ভালো থাকেন, যারা যারা ভর্তি অনলাইন ভর্তি হয়ে যান, অনলাইন অফলাইন মিলিয়ে। কোনো প্রকার মানে মনের মধ্যে সন্দেহ রাখেন না, দোয়া করি পাশ করবেন, পড়ালেখাটা সিরিয়াসলি করেন। আমি তো দোয়া করি যে আপনাদের লিখিততেই রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ, বাট তারপরেও হতাশ হয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। ওই জীবনে কিছু কিছু ক্ষেত্র আছে, ধরেন আপনার মন অনেক খারাপ, আহ, যে কোনো কারণে হোক, কেউ মারা গেছে বা পাশ করতে পারেন নাই, কিন্তু আপনার এই যে যারা আমাদের এখানে যারা মহিলারা আছেন, আপনাদের তো সাংসারিক কাজ তো করতে হবে, মন খারাপের কারণে কি থেমে থাকতে পারবেন? এমন না যে তরকারি রান্নবেন না, ভাত রান্নবেন না, সন্তানদের স্কুলে নিবেন না, এগুলো তো নেওয়াই লাগবে। তাতে আপনার মন খারাপ থাকার ভালো থাক। তো মানুষের জীবনটাও তাই, যে অনেক সময় অনেক মন খারাপ হবে, বাট দ্য শো মাস্ট গো অন। আমাদের যে দৈনন্দিন যে কর্মকাণ্ড, এটা তো চালাই নিতে হবে, থমকে থাকার কোনো সুযোগ নাই। সো আসেন আমরা আরিফ সাহেবের কাছ থেকে ফুর্তি কিভাবে করতে হয় এটার শিক্ষা নেই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। 14 বছর পর বাচ্চা